আসসালামু আলাইকুম। শুরু করছি আমার মন তোর পাড়ায় উপন্যাস পর্ব 14। ফাঁকা করিডোরে মেঘাকে একা পেয়ে বর্ষণ তার হাত চেপে ধরে। মেঘা চমকে উঠে নিজের হাতের দিকে তাকায়। মায়াবী মুখশ্রী ভরা আতঙ্ক। কালো হয়ে আসে তার মুখশ্রী। বর্ষণ ভ্রু কুচকে বলে, তুই এত ভয় কেন পাচ্ছিস? মেঘা জবাব দেয় না, নিজের হাত ছোটানোর চেষ্টা করে বলে ওঠে, বর্ষণ ভাই, আমার হাত ছাড়ুন। তোর হাত ধরা আজ নতুন কিছু নয়, তাহলে এত ভয় কেন পাচ্ছিস? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? মেঘার চোখ দুটো ফাঁকা করিডোরে ঘুরে বেড়ায়, আতঙ্কিত স্বরে বলে, আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু আমাদের এভাবে দেখে নিলে খুব ঝামেলা হয়ে যাবে। চাচিমা তো আমাদের একবার ওভাবে দেখে নিয়েছে, খুব রেগে আছে নিশ্চয়। বর্ষণ তার ভয়টা বুঝতে পারে, হাতের চাপ হালকা করে শান্ত স্বরে বলে, আম্মুর কোনো আচরণে মনে হয়েছে আম্মু তোর উপর রেগে আছে? ওহো না, তাহলে এত ভয় কিসের? আমায় ভালোবাসিস না? মেঘা ধীরে গতিতে মাথা নাড়ায়, অস্পষ্ট স্বরে বলে, হ্যাঁ ভালোবাসি তো, খুব ভালোবাসি। ভালোবাসলে ভয় কেন পাস? এই ভয় নিয়ে আমার বউ হতে চাস? আব্বু চাচু ফুফারা আমাকে বিয়ে করতে চাস কিনা জিজ্ঞেস করলে তখন তো ভয় দিয়ে মুখে একটা ওয়ার্ডও বের করবি না। মেঘু পাখি, তুই আমার বছরের পর বছরের ধৈর্য, প্রতীক্ষা, ভালোবাসা, আমার শত আত্মত্যাগ একমাত্র তোকে ঘিরেই। তাই ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুই আমার না হলে কারো হতে পারবি না। প্রয়োজন হলে হোল লাইফ কুমারী থাকবি, তবু অন্য কারো হওয়ার কথা চিন্তাও করবি না। মেঘা ঠোঁট টিপে হেসে বলে, পরিবার মেনে না নিলে আপনি আমায় ছেড়ে দিবেন? তাদের এক কথায় আমায় ভুলে যাবেন, নিজের করতে আর চেষ্টা করবেন না? বর্ষণ ভাই, আমার ভাবনায় এই প্রশ্নগুলোর জবাব কিন্তু মোটেও পজিটিভ আসছে না। আপনাকে গভীর থেকে গভীরভাবে জানতে শুরু করেছি, আপনি চুপ হয়ে যাওয়ার লোক নয়। তোর কথা অসম্মতি জানাতে পারলাম না পাখি। যেভাবে আমায় জানতে শুরু করেছিস ঠিক সেইভাবেই নিজের মাঝে সাহস নিয়ে আয়, যেন কেউ তোকে জিজ্ঞেস করলে তুই দৃঢ়তার সাথে আমাদের ভালোবাসার কথা জানাতে পারিস। তোর মুখ যেন এই ভয় বা আতঙ্কের মিশ্রণটা না চলে আসে। বর্ষণের হালকা করে নেওয়া হাতের চাপ মেঘা নিজে শক্ত করে ধরে। তার শান্ত নির্মল চোখ জোড়ার দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলে ওঠে, কথা দিচ্ছি আজকের পর থেকে আর ভয় পাবো না। কেউ আপনার কথা জিজ্ঞেস করলে গর্বের সাথে বলবো, ওই শ্যামপুরুষকে আমি তার মতো করে ভালোবাসতে না পারলেও নিজের মতো করে খুব গভীরভাবে ভালোবাসি। তাকে আমার জীবনের শুধু প্রেমিক পুরুষ নয়, আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ মনে করি। বর্ষণ মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থাকে, মা হাতে মেঘার মাথায় হাত চালায়, মুচকি হেসে বলে, আম ইমপ্রেস জান। মেঘা লাজুক হেসে মাথা নিচু করে বলে, ইস, আমি আপনাকে ইমপ্রেস করতে এগুলো বলিনি, মনের কথা বলেছি। আর হ্যাঁ, যেখানে সেখানে আমায় এভাবে চেপে ধরবেন না। ভয় না পেলেও লজ্জা তো আছে অবশ্যই, খেয়াল রাখবেন। জি অবশ্যই আমার মহারানী। মেঘা ফিক করে হেসে তার দিকে তাকায়। মেঘার হাসির সাথে সাথে তার মায়াবী চোখ দুটোও যেন হাসছে। তার সামনে হাসরত ওই মায়াবী মুখশ্রীর জন্য সে শতবার প্রস্তুত। প্রয়োজনে পরিবারের বাধ্যগত সন্তান থেকে অবাধ্য হবে। সর্বদা শান্ত থাকা ছেলেটা এই কিশোরীর জন্য উন্মাদ হবে, ভয়ঙ্কর উন্মাদ হবে। রুদ্র দোতলায় উঠে নিজের রুমের দিকে যেতে নিলে বর্ষণের হাতে ভাঁজে মেঘাকে দেখে দাঁড়িয়ে যায়। দুজনের হাসি মুখ তার নিকট স্বাভাবিক বলে মনে হয় না, তবে তাদের দিকে এগিয়ে যাওয়ার পূর্বেই হাতে টান পড়ে। রুদ্র সেদিকে তাকিয়ে সুরসুর করে তাকে টেনে নিয়ে যাওয়া রমণীর পিছু পিছু চলে আসে। রোদ নিজের রুমে ঢুকে তার হাত ছেড়ে দেয়, বুকে হাত গুজে বলে, সত্যি করে বলবেন আপনি লন্ডনে বিজনেস ছাড়া আর কি কি করে বেড়ান? রুদ্র কপালে ভাঁজ ফেলে বলে, হোয়াট ডু মিন বাই কি কি করে বেড়াই? আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাইছি না। আজ দুপুরে ঘটে যাওয়া ঘটনা খুব একটা ভালোভাবে ভেবে দেখলাম। ভেবে দেখার পর বুঝলাম ওই লোকগুলো আপনারই পাঠানো ছিল। হোয়াট? কোন লোকগুলো আর কোন ঘটনা? আজ দুপুরে তো জাস্ট অরুর অ্যাক্সিডেন্ট হয়েছে। সবটা যেন না জানার অভিনয় করবেন না। আমি রান্নাঘরে সামান্য কফি বানাতে গেলেও যে লোক 1 সেকেন্ডের জন্য আমার পাশ থেকে সরে না, সে বাইরে আমার নিরাপত্তা না দিয়ে দিব্যি চিলমুটে থাকবে, এটা মেনে নেওয়া যায়? আমি কোনো ধরনের ধারণার উপর ভিত্তি করছি না, পুরো শতভাগ নিশ্চিত ওই লোকগুলো আপনারই ছিল। এখন বলুন, নিজের মাঝে আর কি কি লুকিয়ে রেখেছেন? রোদের টানা টানা চোখ দুটো তীক্ষ্ণ চাহনি, কণ্ঠে দৃঢ়তা দেখে রোদ বুঝতে পারে রোদ জবাব না পেলে তাকে যেতে দেবে না, কিন্তু সেও রোদকে জানাতে রাজি নয়। তাহলে বছরের পর বছর লুকিয়ে রাখা সত্য সকলের সামনেই চলে আসবে। রুদ্র রোদকে ভরকে দিতে এগিয়ে আসতে থাকে। তার এগিয়ে আসা দেখে রোদের সকল দৃঢ়তা, কাঠিন্যতা দমে যায়। পিছিয়ে যেতে যেতে বলে, আপনি ওভাবে এগিয়ে আসছেন কেন?
রুদ্র ঠোঁট কামড়ে হেসে বলে, মুরগি সেদে সেদে শেয়ালের সামনে এসে দাঁড়ালে শেয়াল কি করবে? রোদ বাধ্যের ন্যায় সরল গলায় বলে, শিকার করবে, ধরে খেয়ে নেবে। ইয়াহ রাইট। রোদ রুদ্রের হাসি দেখে অনুধাবন করতে পারে রুদ্র আসলে কি বুঝিয়েছে। শুকনো ঢোক গিলে ভয়ত চোখে তাকায়। রয়েসে বলে, আমাকে ছুবেন না বলে দিচ্ছি। আমি তো তোকে ছুবো না, খাবো। রোদ নাকমুখ কুচকে বলে, অশ্লীল ইঙ্গিত দেওয়া বন্ধ করুন, অশ্লীল লোক। আমারই ভুল। কেন যে আপনার মতো দুমুখ আচরণ করা লোককে নিজের রুমে নিয়ে এসেছিলাম কথা বলতে। চুপচাপ নিজের রুমে চলে যান। ওহো, ভুল করেছিস। শাস্তি না দিয়ে কি করে চলে যায় বলতো? তোকে কি শাস্তি দেওয়া যায়? রোদ জবাব দেয় না। পিছনে তাকিয়ে দেখে দরজার কাছে চলে এসেছে। ভিড়িয়ে রাখা দরজা করে ছুটে পালাতে চলে। রুদ্র ঘন কালো হাঁটু অব্দ চুলগুলো এক হাতে চেপে ধরে। রোদ মাথার পেছনে দুহাত চেপে ধরে দাঁড়িয়ে যায়। রুদ্র নিজের হাতের মুঠোয় থাকা চুলগুলোর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, রোদ, তোর শখের চুলগুলো সত্যি খুব হেল্প করে আমায়। এই চুলগুলো কখনোই ছোট করবি না, আরও বড় করবি, তাহলে আমার সুবিধা বাড়বে। রুদ্র কথা শেষ করে রোদের চুল টান দেয়। রোদ হুমড়ি খেয়ে এসে তার বুকে পড়ে। রুদ্র তার চুলগুলো চেপে ধরে দরজাটা বন্ধ করে লক করে। রোদ এত সময় অভিব্যক্তি প্রকাশ করে। নিম্নস্বরে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, কী করছেন? দরজা কেন লক করেছেন? বাড়িতে আব্বু চাচুরা আছে, দরজা খুলুন। সো হোয়াট? আমার সময় হলে আমি খুলে নেব। আপনার সময়টা ঠিক কখন হবে? চাচিমা ঘুম থেকে ওঠার আগে। এর মানে আপনি? ইয়েস, আজ রাতে তোর সাথে থাকবো। রোদের অসম্পূর্ণ বাক্য রুদ্র হেসে সম্পূর্ণ করে। রোদ তার হাসি মুখের দিকে ফ্যাকাশে তাকিয়ে থাকে। রুদ্র জোরপূর্বক তাকে টেনে নিয়ে বেলকনিতে যায়। রোদ তার সাথে না পেরে কোনো রকম পা মিলিয়ে যায়, তবে বেলকনিতে নিয়ে আসার পর স্বস্তি পায়। চাচিমা, আসতে পারি? মারিয়া শুকনো ঘরঘরে কণ্ঠ শুনে রুহি রোহান দুজনই দরজার দিকে তাকায়। রুহি মুচকি হেসে বলে, হ্যাঁ আয়। মারিয়া গুটি গুটি পায়ে এগিয়ে আসে। দুজনের সামনে মাথা নত করে দাঁড়িয়ে বলে, ফ্লাইট বুক করো, আমি ফিরতে চাই। রুহি রোহান দুজনেই অবাক হয়। রোহান শান্ত স্বরে বলে, কিন্তু তুমিই বলেছিলে একেবারে ভাইয়ের বিয়ের পর যাবে। বলেছি, কিন্তু এখন আমার ফিরে যেতে হবে। ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে যাচ্ছে। তোমরা আবার যখন আসবে তখন না হয় তোমাদের সাথে চলে আসব, তবে এখানে আর থাকতে চাইছি না। মারিয়া কথা শেষ করে বেরিয়ে যায়। রুহি সেদিকে নরম চোখে তাকিয়ে বলে, হুট করে ও ফিরে যেতে চাইছে কেন রোহান? আমরা এখানে এসে ওকে কতটা খুশি দেখেছিলাম, কিন্তু গত এক সপ্তাহ ধরে ওর মাঝে খুব একটা পরিবর্তন দেখছি। হয়েছে কি ওর? আমি তো কখনো ওকে আমার ভাইয়ের মেয়ে ভাবিনি। ওর মা মারা যাওয়ার পর থেকে একজন মায়ের মতো করে ওর সাথে থেকেছি। কখনো স্ট্রিট হয়নি ওর বিষয়ে, একদম ফ্রেন্ডলি থেকেছি। ও আমার থেকে কিছু গোপন করে না, তাহলে এখানে এসে এভাবে পাল্টে গেল কেন? কি হয়েছে ওর? রোহান জবাব না দিয়ে এক হাতে তাকে আগলে নেয়, কিন্তু প্রশ্নের জবাবে তার নিজেরও যে অজানা। মা মারা মেয়েটা তাদের সবার আদরের, প্রচণ্ড জেদি হয়েছে। একবার যা চাইবে ঠিক করে নেয়, তাই করবে। তাদের যখন নিজ থেকে কিছু বলছে না, এর মানে শত চেষ্টা করে ওর মুখ থেকে একটা শব্দ শুনতে পাবে না। রোহান ঠিক করে নেয়, এবার না হয় রায়ানের সাথে কথা বলে নেবে। রুহি বিষণ্ণ মনে তার কাঁধে মাথা এলিয়ে দেয়। মারিয়াকে সে সর্বদা নিজের মেয়ে ভেবে এসেছে, সেখানে আজ মেয়ের শুকনো মুখ দেখে কি করে মায়ের মন শান্ত থাকে। মারিয়া বাহিরে এসে নিঃশব্দে হাসে। রায়ান অরিনের বিয়ে ঠিক হওয়ার পর এক সপ্তাহ কেটে গেছে। এর মাঝে তারা সবাই পাল্টেছে তাদের জীবনের গতি, ছন্দ। রুদ্র, রায়ান, বর্ষণ ব্যস্ত নিজের কাজে। রৌদ্রা ব্যস্ত তাদের পরীক্ষা নিয়ে, ইরিন ব্যস্ত ইমন ও তার পরিবার নিয়ে, আর সে নিজে ব্যস্ত তার ভগ্ন হৃদয় সামলাতে। হ্যাঁ, তো তার হৃদয় ভেঙেছে, খুব বাজেভাবে ভেঙেছে। শত চেষ্টার পরও ডাক্তারের ভালোবাসা সে পায়নি। বেহায়ার মতো তার পিছে পিছে ঘুর করেও তার থেকে একবারের জন্য মায়াময় চাহনি পায়নি। তার হৃদয়ের এক অংশ নিজের জায়গা দখল করে নিতে সক্ষম হয়নি, তাই ফিরে যেতে চাইছে তার নিজের নীড়ে। নিজের ভেঙে পড়া কাউকে বোঝাতে দিতে রাজি নয়। এখান থেকে গেলে একটা স্মৃতি থেকে প্রতিনিয়ত তাকে তাড়া করে বেড়াবে। মারিয়া। গম্ভীর কণ্ঠে নিজের নাম শুনে মারিয়ার ভাবনাচ্যুত হয়। তাকিয়ে দেখে আকাশ তাকে ডাকছে। সে এগিয়ে গেলে আকাশ সূক্ষ্ম একটা হাসি দিয়ে বলে, মামুনি, তুমি তো নিচে যাচ্ছ। তোমার বর্ষণ ভাইয়াকে নিচে পেলে বলবে আমি ওকে ডেকেছি, এখনই যেন দেখা করে। মারিয়া বাঁধের ন্যায় ঘাড় নাড়িয়ে বলে,
জি চাচু, এখনই যে কথা বলছি। আকাশ নীরবে সম্মতি জানালে সে দ্রুত পায়ে নেমে আসে। নিচতলার সোফায় বর্ষণকে দেখতে পায়। ফর্মাল গেটআপে বসে আছে, হয়তো নাস্তা করেই বেরিয়ে পড়বে তাই। মারিয়া তার সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তোমায় চাচু ডাকছে, এখনই দেখা করে আসতে বলেছে। বর্ষণ অবাক হয়ে প্রশ্ন না করে দাঁড়িয়ে যায়। শান্তস্বরে বলে, হো ওকে যাচ্ছি। বর্ষণ সিঁড়ি ডিঙিয়ে চলে গেলেই বৃষ্টি মারিয়াকে ফিসফিস করে বলে, এই মারু, তোর চাচু বর্ষণকে কেন রেখেছে? মারিয়া তার পাশে বসে বলে, সেটা তো জানি না চাচিমা, চাচু আমায় শুধু বলল ভাইয়াকে উপরের রুমে যেতে বলতে। আচ্ছা তুই যে টেবিলে বসে পড়, নাস্তার সময় হয়ে এসেছে। বৃষ্টি কথা শেষ করে দ্রুত পায়ে নিজের রুমে ঢুকে যায়। বাপ ছেলে দুজনের মুখে থমথমে নিশ্চুপ হয়ে বসে আছে। আকাশ স্বাভাবিকের চেয়েও গম্ভীর ও থমথমে স্বরে বলে, বর্ষণ, আমি তোমার থেকে এটা কখনোই অ্যাকসেপ্ট করিনি। বর্ষণ মাথা নিচু করে থাকলো, দৃঢ়কণ্ঠে বলে ওঠে, ভালোবাসা তো অন্যায় নয় বাবা। হ্যাঁ ভালোবাসা অন্যায় নয়, তবে তুমি যা ভেবে বসে আছো সেটা নিশ্চয়ই খুব একটা ভালো নয়। মেঘার জন্য আরও 2-3 ইয়ার আগে থেকেই বিয়ের প্রপোজাল আসে। তাদের সবার ছেলেই প্রতিষ্ঠিত, আর তোমার তো ঠিক মতো এখনো ক্যারিয়ার হয়নি। তাহলে তুমি মেঘার দায়িত্ব কি করে নেবে? ওকে কি করে সুখী করবে? মেঘার দাবাই আর ভাবির একমাত্র মেয়ে, তারা চাইবে না এমন একটা ছেলের কাছে তাদের মেয়ের দায়িত্ব তুলে দিতে যে ছেলে নিজেই এখনো ঠিক করে প্রতিষ্ঠিত হয়নি। রুদ্র নিজেও চাইবে না তার বোনকে এমন ছেলের হাতে তুলে দিতে। তোমার সাথে মেঘার বিয়ে নিয়ে কেউ রাজি হবে না। আমি নিজেও তাদের কাছে প্রস্তাব রাখতে পারবো না। কিসের উপর ভিত্তি করে রাখবো? আমার ছেলের তো এখনো ফিউচার গড়ে ওঠেনি। এতগুলো কঠিন কথার বিপরীতে বর্ষণ তার আগের ন্যায় মাথা নিচু করে রাখে, শান্ত ও নির্মল হয়ে থাকে। আলগোছে চোখ তুলে বাবার দিকে তাকায়। সে জানে তার বাবা অত্যন্ত কঠোর দৃঢ় ব্যক্তিত্বের, কিন্তু তারই বা কী করার? মেঘা ছাড়া সে নিজেকে ভাবতে পারে না। তার সবকটা জুড়ে অনেক আগে থেকেই জড়িয়ে আছে সে। বর্ষণ কাতর চোখে তাকিয়ে নরম হয়ে বলে, আব্বু, মেঘা আমার কদিনের বা ক মাসের চাওয়া নয়। বিগত 10টা বছর ধরে ওকে নীরব অনুভূতিতে ভালোবেসে যাচ্ছি। ওকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ভুলতেও চাই না, ওকে আমার নিজের করতে চাই। আমি কথা দিচ্ছি, খুব পরিশ্রম করব, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন কেউ কখনো বলতে না পারে আমি মেঘাকে সুখী করতে পারবো না, ওকে সুন্দর একটা লাইফ দিতে পারবো না। তুমি শুধু মেঘাকে আমার করে দেওয়ার ব্যবস্থা করো। চাচু চাচিমার সাথে কথা বলো। বর্ষণ পূর্বের থেকে কিছুটা নরম হয়ে পুনরায় বলে, আব্বু, আমি তো তোমারই ছেলে, আমার উপর বিশ্বাস রেখো। আমি তোমাদের নিরাশ করব না। আমি মেঘার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে বসে আছি। এত কিছুর পরেও যদি ওকে না পাই, আমি শেষ হয়ে যাব, একদম শেষ হয়ে যাব। তুমি আমায় যা বলবে আমি সব মেনে নেব, কিন্তু ওকে ভুলে যেতে বলো না। ওকে ভুলে যাওয়া আমার জন্য মৃত্যু সম। ছেলের চোখের কাতরতা, কণ্ঠস্বরের আকুলতা শুনে আকাশ নরম হয়ে আসে। বাবা মা যতই কঠিন হোক, সন্তানের অসহায়তার কাছে তারা নরম হতে বাধ্য। এগিয়ে এসে ছেলের মাথায় স্নেহের হাত রেখে আশ্বাসের স্বরে বলে, আমি দাভাই ভাবির সাথে কথা বলবো। আই হোপ তুমি তোমার কথা রাখবে, আমায় নিরাশ করবে না। বর্ষণ ঢোক গেলে দৃঢ় গলায় বলে, মেঘা। আকাশ এবার কিঞ্চিত হেসে বলে, যত দ্রুত সম্ভব আমার ছেলের বউ আনার চেষ্টা করব। বর্ষণের চোখজোড়া ভিজে আসলেও বাবার হাসি দেখে নিজেও হেসে দেয়। জানে না সে মেঘ, নদী, রুদ্র তার সাথে মেঘার বিয়ে দিতে রাজি হবে কিনা, কিন্তু সবচেয়ে ভরসাযোগ্য স্নেহের হাত দুটো তার মাথার উপর আছে। এটাই তো মনোবল ধরে রাখার একমাত্র অবলম্বন। বাবা মার দোয়া। বাবা মা পাশে থাকলে নির্ভয়ে যে কোনো যুদ্ধ নেমে পড়া যায়। বর্ষণের চোখ চিকচিকে ভাব আড়াল করে বলে, এর জন্যই আমায় ডেকেছিলে? হো আচ্ছা, তাহলে এখন আসি, যাও। বর্ষণ বেরিয়ে গেলে বৃষ্টি আকাশের বাহু আঁকড়ে ধরে। চঞ্চল মুগ্ধকর হাসি দিয়ে বলে, ধন্যবাদ সবটা এভাবে মেনে নেওয়ার জন্য। বর্ষণ বাক্যহীন মুখে তার দিকে তাকায়। মুখে বয়সের একটা ছাপ পড়ে গেল, যেন তার আগের চঞ্চলতা, ছটফটে ভাব রয়ে গেছে। আকাশ সেদিকে অপলক চোখে তাকিয়ে শব্দহীন শ্বাস ছাড়ে। তার সুখ, তার প্রশান্তি সব তার পাশেই আছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি থেকে যাবে। এখন তার ছেলের সুখ তার ছেলের কাছে ফিরিয়ে দিতে হবে। এর জন্য তাকে নিজের স্বাভাবিকের বাইরে যেতে হবে। সে এতেও রাজি। সবাই খাবার টেবিলে বসে পড়লে রোদ আর চোখে রুদ্রের দিকে তাকায়। সে মেঘের পাশে ফর্মাল গেটআপে নিজের মনে নাস্তা করছে। রোদ সেদিকে তাকিয়ে লাজুক হাসে। ফর্মাল গেটআপে রুদ্রকে তার নিকট একটু বেশি মোহনীয় লাগছে। হেঁটে যেতে যেতে যখন দু হাতে কোট টেনে টাইটা ঠিক করে, রোদের মনে হয় তখন তার হৃদযন্ত্র বুঝি অচল হয়ে যাবে। চোখ দুটো কেবল ওই সুপুরুষের উপর আটকে থাকে।
রাতে যখন ক্লান্ত শরীরে কোট হাতে বা কখনো কাঁধে নিয়ে বাড়িতে ঢুকে রোদের তখন আর রুদ্রকে ছাড়া অন্য কিছুতে মন দিতে ইচ্ছে করে না, তার কেবল রুদ্রের মাঝে ডুবে যেতে ইচ্ছে করে। তাই তো এখন রাতে রুদ্র অফিস থেকে ফিরে আসার সময়টা বই নিয়ে ড্রয়িং রুমে বসে থাকে, যেন রুদ্র বাড়ি ফিরলে পা রাখা মাত্র সে তাকে দেখতে পারে। চাইলেই তো আর হুটহাট রুদ্রের রুমে যেতে পারে না। এর মাঝে আবার রুদ্রের সাথে তার বাবার রেষারেষি। রোদ খাওয়া দাওয়া থামিয়ে প্লেটের দিকে তাকিয়ে থাকে, মাথায় একটা স্নেহের হাত অনুভব করে পাশে তাকায়। আকাশ তার মাথায় হাত বুলিয়ে আদুরি গলায় বলে, কি হয়েছে আম্মু, এই খাবার ভালো লাগছে না? রোদ আলতো হেসে বলে, না আব্বু, পেট ভরে গেছে, আর খেতে পারছি না। তোমার প্লেটে তো এখনো একটা পরোটা রয়ে গেছে, ওটা শেষ করো আম্মু, এত কম খেলে চলবে? রোদ কেবল মাথা নাড়িয়ে প্লেটে হাত চালায়। ওহ না, তার নিজের বাবার উপর রাগ করার মতো দুঃসাহস তার নেই। সে চাইলেও রাগ করতে পারবে না। তবে হ্যাঁ, বাবার সিদ্ধান্ত অন্য কাউকে নিজের সাথে জড়ানোর কথা কখনোই ভাববে না। রোদ খুব করে দোয়া করে তার যেন কখনো এমন পরিস্থিতি না আসে যে পরিস্থিতিতে তার বাবা ও রোজের মাঝে যে কোনো একজনকে বেছে নিতে হবে। দুজন পুরুষে যে খুব পছন্দের, তার খুবই কাছের। অরিন বিছানায় পায়ের উপর পা তুলে এক কাপ চা নিয়ে অপর হাতে ফোন দেখছে। বাঁকা হেসে বলে, যদিও তুই আমার বডির একটা পার্ট, তবুও তোর প্রতি আমার একটা আলাদা ফিলিংস আসছে রে পা। একমাত্র তোর জন্যই এক্সাম দেওয়া থেকে বেঁচে গেলাম। যখন রোদ আর মেঘাকে পুরোদমা পড়তে দেখি আর আমি বিছানায় শুয়ে বসে ফোন টিপি রেস্ট করি, তখন এর থেকে শান্তি আর কিছু মনে হয় না রে। ওহো ওহো। অরিন গুনগুন করে উঠতেই রুমে রায়ন ঢুকে। অরিন চটজল দিয়ে নিজের মুখশ্রী পাল্টে নেয়। ব্যথা তোর মুখ করে উঠে বসার চেষ্টা করতে রায়ন বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসে। দ্রুততার সাথে বলে উঠে, উঠতে হবে না, শুয়ে থাক। অরিন সুবোধ বালিকার ন্যায় শুয়ে পড়ে, তবে তার চোখ দুটো চোরের ন্যায় রায়নের দিকে ঘুরে বেড়ায়। এই সকালে রায়নকে নিজের রুমে দেখে কিছুটা ভয় হয়। কোনোভাবে কি রায়ন জেনে গেছে সে পা ব্যথার মিথ্যে অভিনয় করে ঘাপটি মেরে আছে? তার ভাবনার মাঝে রায়ন বিছানার একপাশে বসে যায়। স্বাভাবিক মুখে শান্ত স্বরে বলে, পায়ের ব্যথা কমেছে? অরিন মুখে হাসি ফুটিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একটু কমেছে। কবে থেকে কমেছে? এক্সাম দিতে হবে না সেটা শুনে, নাকি আজই কমেছে? তার হাসি দপ করে নিভে যায়। বড় বড় চোখে তাকিয়ে বলে, এই এই, আপনি কি বলতে চাইছেন আমি অভিনয় করছি, পা ব্যথার মিথ্যে নাটক করছি? হু হু, এটাই সত্য। মোটেও না, আমার সত্যি ব্যথা ছিল, এখনো কিরকম চিনচিন করছে, ইস রে। বলে নাক মুখ কুঁচকে নেয়। রায়ন তার উপর ঝুঁকে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, সব কিছু ফাইজলামি ধরে নিবি না। অন্যকে টেন্স দেখতে খুবই ভালো লাগে। তোর এই স্টাডির প্রতি এত অনীহা, তাই তো? আমার সাথে নিয়ে যায়, এরপর চোখের সামনে 24 আওয়ার্স বই ছাড়া কিছুই দেখতে পাবি না। তখন হাত পা ভেঙে থাকলেও প্রয়োজনে আমি তোকে হুইল চেয়ারে করে পাঠাবো, তবু এক্সাম মিস করতে দেব না। অরিন চোখ পিটপিট করে বলে, শুনুন শুনুন, হুইল চেয়ার অ্যান্ড ট্রেন্ড, আপনি না হয় আমায় হসপিটালের ওই স্ট্রেচারে করে পাঠাবেন, আমি শুয়ে শুয়ে এক্সাম দিতে পারবো। অসুস্থ মানুষ তো আবার বেশি সময় বসে থাকতে পারে না, ওই তাই আর কি। রায়ন কয়েক পলক তার দিকে তাকায়, চায়ের কাপটা নিজের কাছে নিয়ে সোজা হয়ে বসে, তাতে ঠোঁট ছোঁয়ায়। অরিন কিছু বলে না, উল্টো জিজ্ঞেস করে, আপনি এই সাত সকালে আমার রুমে কি করছেন? লাইক সিরিয়াসলি? সকাল 10টা তোর কাছে সাত সকাল মনে হচ্ছে? মনে না হওয়ার কি আছে, আমার চোখ দুটো ঘুমে এখনো বুদবুদ করছে। রায়ন কোনো রকম মুখের চাটুকু গিলে হাসি দেয়, হাসি মাখা কণ্ঠে বলে, ঘুমে বুদবুদ আবার কি? জানে না, মুখে এসেছে বলে দিলাম। বললেন না তো আমার রুমে কেন এসেছেন? কেন আসতে পারি না? কিছুদিন পর থেকে তুই হোল লাইফ আমার রুমে থাকবি। অরিনের আর কোনো কথা শোনা যায় না। রায়ন চোখ ঘুরিয়ে দেখে ফোন মুখের সামনে ধরে রেখেছে। অরিন তার হাবভাব বুঝতে পেরে অত্যন্ত গুরুগম্ভীর গলায় বলে ওঠে, এসেছিলাম তোকে একটা চুমু খেতে, বাট নাও মুড এখন পাল্টে গেছে। অরিন এবারেও কিছু বলে না। রায়ন নিঃশব্দে হেসে তার দিকে পুনরায় ঝুঁকে আসতে নিলেই অরিন গড়গড়িয়ে বিছানার অন্য পাশে চলে যায়। কটমটে চাহনি নিক্ষেপ করে বলে, আমার হুইল চেয়ার করে এক্সামে হলে পাঠানোর প্রি প্ল্যানিং করে থাকলে একদম আমায় চুমু খেতে আসবেন না, জালিম লোক কোথাকার। এগিয়ে আসবেন না বলে দিচ্ছি, তাহলে একদম যৌবনের আলো ফুরিয়ে দেব। আমার যৌবনের আলো ফুরিয়ে দিবি? হ্যাঁ, তা কিভাবে শুনি? মাথায় যতগুলো চুল আছে সবগুলো টেনে ছিঁড়ব, তাতেই আপনার যৌবনের বাতি নিভে যেয়ে বুড়ো দাদু হয়ে উঠবেন, আর ওভাবেই আপনার যৌবনের আলো ফুরে যাবে। হো।
রায়ান অরিনের বা পায়ের দিকে হাত দিতে নিয়েও থেমে যায়। এই পায়ে আঘাত পেয়েছিল, 2-3 দিন হবে ব্যান্ডেজ খোলা হয়েছে। ডান পায়ে হাত চেপে একটানে তাকে নিজের কাছে নিয়ে আসে। অরিন কিছু বলার জন্য মুখ খুলতেই নিজের মুখে থাকা চা অরিনের ঠোঁটে ঠোঁট চেপে মুখে দিয়ে দেয়। সরে এসে এক হাতে অরিনের মুখ চেপে হেসে বলে, তোকে দেখলেই আমার লাইফের সাথে সাথে আরও অনেক কিছুই জ্বলে ওঠে। সো এত তাড়াতাড়ি বুড়ো দাদু হওয়ার চান্স নেই, হলে একসাথেই হব। এখন মুখে যা দিয়েছি দ্রুত গিলে ফেলে দিলে থাপড়ে তোর গাল লাল করব। অরিন রায়ানের হাত মুখ থেকে সরানোর চেষ্টা করে সফল হয় না, একসময় না পেরে মুখের টুকু গিলে নেয়। তা দেখে রায়ান সাথে সাথে হাত নামিয়ে নেয়। অরিন তার দিকে তেড়ে আসার আগেই উঠে পড়ে। বেরিয়ে যেতে যেতে হেসে বলে, এরকম চা তুই লাখ টাকা খরচ করেও খেতে পারবি না। আমি ফ্রিতে তোকে বেশ একটা ট্রি খাইয়ে গেলাম। রায়ান চলে গেলে অরিন জিভ দিয়ে ঠোঁট জোড়া ভেজায়। ভাবুক হয়ে বলে, যেরকম ভেবেছি মোটেও সেরকম নয়, আসলেই ভালো লাগছে। ভীষণ একটা টেস্টি। হুশ ফিরতে চিল্লিয়ে বলে, জালিম লোক, আপনাকে আমি ছাড়বো না। নিজের মুখে চা খাইয়ে বলে লাইফ বেস্ট চা। ওই বেস্ট চা আপনি বেশি করে খান, খচ্চর লোক কোথাকার। ফোনের রিংটংয়ে রুদ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ফোনের স্ক্রিনে তাকায়। শুভ্রের নাম্বার দেখে ব্রুজরা কুচকে কল রিসিভ করে। ও পাশে থেকে কিছু একটা শুনতেই দাঁতে দাঁত চেপে বলে, ধরে রাখ, আমি এখনই আসছি। কল কেটে কোট জড়িয়ে নিতে নিতে দ্রুত পায়ে নিজের কেবিন থেকে বেরিয়ে আসে। তাকে চলে যেতে দেখে পেছন থেকে ম্যানেজার ছুটে এসে বলেন, স্যার কোথায় যাচ্ছেন? বড় স্যার আপনার জন্য একটা মিটিং রেখেছে, কিছু সময়ের মাঝেই শুরু হয়ে যাবে। রুদ্র ব্যস্ত পা চালিয়ে বলে ওঠে, আব্বুকে বলে দেবেন অন্য কাউকে মিটিংটা করিয়ে নিতে। ম্যানেজারকে প্রত্যুত্তর করতে না করতে রুদ্র লিফট দিয়ে নেমে আসে। গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে নিতে দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে চলে যায়। রুদ্রের কলেজ গেটের সামনে এসে গাড়ি থামিয়ে নেমে পড়লে শুভ্রকে নজরে পড়ে। পাশে একটা ছেলের কাজ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে জোরপূর্বক ছেলেটাকে আটকে রেখেছে। রুদ্র হনহনিয়ে এগিয়ে আসলে শুভ্র হরহরিয়ে বলে, দা ভাই, এটাই ওই ছেলে, গত 3 থেকে 4 দিন ধরে রোদের পিছু পিছু ঘুরছে। আমি বারণ করলেও শুনেনি। রুদ্র তীক্ষ্ণ চোখে সেই ছেলের দিকে তাকিয়ে বলে, এটাকে নিয়ে সামনে রেস্টুরেন্টে চল। শুভ্র মাথা নাড়িয়ে তাকে টেনে নিয়ে যেতে থাকে। রুদ্র তাদের আগেই যেয়ে ভেতরে একটা চেয়ার টেনে বসে যায়। শুভ্র তাকে রুদ্রের সামনে বসায়, রুদ্রের পাশে বসে। রুদ্র টাইট নট ঢিলে করে বলে ওঠে, হোয়াটস ইউর প্রবলেম? রোদকে ডিস্টার্ব কেন করছো? ছেলেটা ভীতু চোখে তাকিয়ে সরল গলায় বলে, ডিস্টার্ব করিনি ভাইয়া, আমি ওকে লাইক করি, সেটাই বলতে চাইছিলাম, কিন্তু ও আমাকে দেখলেই ভয়ে পালিয়ে বেড়ায়। রুদ্র দাঁতে দাঁত চেপে স্মিত হেসে বলে, ডু ইউ নো হু আই অ্যাম? জি না, আই এম হার হাজব্যান্ড, ইডিয়েট। তোর সাহস কী করে হলো আমার বউকে ডিস্টার্ব করার? আবার আমার সামনেই ওকে লাইক করিস বলছিস? সরি ভাইয়া, আমি জানতাম না ও ম্যারিড, আর কখনো ওর পিছু লাগবো না। নোব, তোদের এই বয়সটাই ভুল করার। সো পানিশমেন্ট না দিলে একই ভুল বারবার করার চান্স বেড়ে যায়। ওয়েট আ মিনিট, তোকে কি পানিশমেন্ট দেব ওটাই ভেবে নিচ্ছি। রোজা ভাবনায় মতো হলে শুভ্র বাঁকা হেসে ছেলেটার দিকে তাকায়। বয়স আর কত হবে, 20 কি 21? রোদের থেকে দূরে থাকতে বলেছিল তাকে, কত কথা শুনিয়েছে তাই। আজ বন্ধুদের সাহায্যে এই ছেলেকে ধরতে পেরেছে। তার কপাল বেয়ে ঘাম ঝরতে দেখে শুভ্রের হাসি বিস্তর হয়। রুদ্র কিয়ৎক্ষণ পর বলে, তুই আমাকে কি ডেকেছিস? ভাই। রুদ্র টেবিলের উপর ছুরি তুলে নেয়, ঘাড় নাড়িয়ে বলে, ও ইয়া, এই ছুরি নিয়ে নিজের আঙুলের ফাঁকে চালাবি আর মুখে বলবি, রোদ আমার ভাবি হয়। তোর এই পানিশমেন্ট 8 ঘন্টা চলবে। এর মাঝে যদি একবারও থেমে যাস, যে আঙ্গুলের পাশে ছুরি থামবে ওটা সহ পাশেরটাও কাটবো, মাইন্ড ইট। ভাই সত্যি বলছি, আর কখনো ওকে ডিস্টার্ব করবো না, প্লিজ আমায় যেতে দিন। ওহো, নো মোর ওয়ার্ডস, ইউ টাইম ইট স্টার্ট নাও। ছেলেটা অসহায় হয়ে রুদ্রের কথা মতো তাই করতে শুরু করে। রুদ্র তার হাতের দিকে তাকিয়ে থেকে চেয়ারে পিঠ এলিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, শুভ্র, এভাবে মজা দেখতে পারছি না, কফি অর্ডার কর। ওকে দা ভাই। ছেলেটা রুদ্রের কথা মতো 30 মিনিট সেরকমই করে, একবারের জন্য থামে না। রুদ্র টাইম আপ বলতেই সে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে থেমে যায়। রুদ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখে বলে, নেক্সট টাইম থেকে রোদের সাথে দেখলে সালাম দিয়ে ভাবি বলবি, পাশ কাটিয়ে চলে যাবি, ওকে? ওকে গুড। কফি খাবি? না ভাই। ফাইন, যেতে পারিস।
রুদ্রের বলতে দেরি হলো সেই ছেলেটি ছুটে পালাতে দেরি হয় না। রোদ মেঘা নিজেদের গাড়ির কাছে এসে অবাক হয়ে যায়। রুদ্র দাঁড়িয়ে আছে, পরনে সাদা ফলমার শার্ট প্যান্ট, শার্টের হাতা কোনোই অবধি গুটিয়ে রাখা, বা হাতের কবজিতে ঘড়ি। দুপুরের উষ্ণ মৃদু বাতাসে চুলগুলো উড়ে কপালে এসে আছড়ে পড়ে। দুজনে এগিয়ে আসলে রুদ্র সোজা হয়ে দাঁড়ায়। মেঘা অবাক স্বরে বলে ওঠে, দা ভাই, তোর এখন অফিসে থাকার কথা। রুদ্র এক আঙ্গুল দিয়ে ভ্রুচুলকে বলে, একটা কাজে তোদের কোচিংয়ের পাশের রোডেই এসেছিলাম, ভাবলাম এসেছি তখন তোদের বাড়িতে ড্রপ করে দিয়ে আসবো। এখন গাড়িতে উঠ। মেঘা মাথা নাড়িয়ে পেছনের দরজা খুলে বসে পড়ে। রোদ পা বাড়ানোর আগেই রোদ তার দিকে চোখ রাঙিয়ে তাকায়। রোদ তা বুঝতে পেরে আড়ালে মুখ বাঁকিয়ে এগিয়ে আসে। রুদ্র ড্রাইভিং সিটে বসে পাশের দরজা খুলে চুপচাপ বসে যায়। রোদও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসলেই রোদের হাত চেপে ধরে। রোদ তার দিকে তাকাতেই এগিয়ে এসে ঝুঁকে সিট বেল্ট বেঁধে দেয়। রোদ গোল গোল চোখে তাকিয়ে থাকে। রুদ্র জিভ দিয়ে গাল ঢেলে এক পলক পিছনে তাকায়। মেঘা ঘাড় নামিয়ে ফোনে কিছু একটা দেখছে। রোদ সন্তোষ চিত্তে রোদের ঠোঁটে ঠোঁট চেপে ধরে। সেকেন্ড বাদে মুক্ত করে দিতেই রোদ নিম্নস্বরে বলে ওঠে, নির্লজ্জ লোক, পেছনে মেঘা বসে আছে, আর আপনি এগুলো কি করছেন? আমার বোনের ব্রেন তোর মতো ফাঁকা নয়, ও এদিকে চোখ তুলেও তাকাবে না। এত কষ্ট করে গরমের মাঝে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার হলাম, এর জন্য কিছু নেব না? নিজের ভালো তো পাগলও বোঝে, সেখানে আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনি সুস্থ মানুষ হলে এরকম একটা কাজ এই মুহূর্তে করতেন না। করতে তো আমি অনেক কিছুই পারি, কিন্তু করার সুযোগ কই পাচ্ছি? তোর বাপ আমার সাথে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে, কোথাও শান্তি পাচ্ছে না। আমার বাপ আপনার চাচু হয়, এভাবে বলছেন কেন? ট্রাস্ট মি, নাওয়াডেজ তার একটা বিহেভিয়ার আমার মনে হয় না সে আমার চাচু হয়। আমি জাস্ট ফিল করি আমি এক বাড়িতে নিজের হিটলার শ্বশুরের সাথে থাকছি। আমি তার ভাইয়ের ছেলে, এটা ভেবেও তো তোর সাথে আমার বিয়ের কথা তুলতে পারে, কিন্তু করবে না। করবে কেন? হিটলার শ্বশুর হতে হবে না? রোদ ছোট্ট করে শ্বাস ছাড়ে। তার বাবাকে নিয়ে কিছু এখন বললেই উল্টো রাগ দেখিয়ে আরও বলতে শুরু করবে, তাই কণ্ঠস্বর আরও খানিকটা নিচু করে বলে, একটা সিট বেল্ট লাগাতে নিশ্চয় এত সময় লাগে না। আপনার বোনের ব্রেন আমার মতো ফাঁকা নয়, তাই খুব সহজে বুঝে নেবে আপনি কি করছেন। দ্রুত নিজের সিটে গিয়ে ফিরে গাড়ি স্টার্ট দিন। রোদ্র কপাল কুচকে তাকিয়ে আলতো করে রোদের ডান গালে কামড় দিয়ে নিজের সিটে বসে। গাড়ি স্টার্ট দিয়ে ভ্রু কুচকে বলে, ননির পুতুল। রোদ নিজের গালে হাত চেপে নাক ফুলিয়ে তাকায়। ব্যথায় চোখ দুটো ভরে ওঠে। মেঘা ফোন থেকে চোখ তুলে বলে, দা ভাই, আমায় কিছু বললি? রুদ্র আর চোখে রোদের লজ্জায় রক্তিম হওয়া মুখের দিকে তাকিয়ে হেসে বলে, ইয়াপ, এক্সাম কেমন দিয়েছিস? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর কয়টা আছে? 3টে। এত দ্রুত শেষ হয়ে গেল? একদিনে 2টো এক্সাম হয়, মার্কস 50-50। রুদ্র আর কিছু জিজ্ঞেস করে না। মেঘাও চুপ হয়ে যায়, নিস্তেজ চোখ জোড়া জানলার বাহিরে তাকায়। আজ সকালে বর্ষণের বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা তার চোখ মুখ কেমন লাল দেখাচ্ছিল। মেঘার মনে হচ্ছে সে অসুস্থ, কিন্তু কথা বলার সুযোগ পায়নি। বর্ষণ নাস্তা শেষ করেই অফিসের জন্য বাকিদের সাথে চলে যায়। মেঘা একটা মেসেজ করতে যেও আবার থেমে যাচ্ছে। ভয় হচ্ছে বর্ষণ যদি রেগে যায়। মেঘার কারণহীন অভিমান জাগে, ঠিক করে নেয় আজ আর বর্ষণের সাথে কথা বলবে না, কিন্তু ওটা তার ভাবনা অবধি, সে নিজেই অবগত। বর্ষণ একবার এসে মুচকি হাসি দিয়ে তার দিকে তাকালেই সে শত রাগ ভুলে ছুটে যাবে। মেঘা একটা দীর্ঘশ্বাস ছেড়ে হেসে বলে, প্রেম রোগ এক কঠিন ভয়াবহ রোগ। এই রোগ তাকে দিয়ে সরানো যায়, যার শত অস্থিরতা আর ব্যাকুলতা। কি অদ্ভুত। রুদ্র বাড়ির সামনে গাড়ি থামিয়ে আয়নের গাড়ি দেখতে পেয়ে রোদের সাথে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বাড়ির ভেতরে পা রাখে। তাকে দেখা মাত্রই আয়ান সোফা থেকে দাঁড়িয়ে ছুটে আসে। অস্থির কণ্ঠে বলে ওঠে, রুদ্র, তোর আর রায়ানের সাথে আমার কিছু কথা আছে, তোর অপেক্ষাতেই বসেছিলাম। রুদ্র অবাক হলো আয়ানের মুখশ্রী দেখে প্রশ্ন করে না, গমগমে কণ্ঠে বলে, ওকে, উপরে আয়। রুদ্র আয়ানকে নিয়ে রায়ানের রুমে চলে আসে। রায়ান তাদের দেখে নির্লিপ্ত ভঙ্গিমায় কোলে ল্যাপটপ নিয়ে বসে থাকে। রুদ্র রায়ানের পাশে বসে বলে, রায়ান, আয়ান আমাদের কিছু বলতে চায়। আম বিজি নাও। রুদ্র অচেনা দৃষ্টিতে রায়ানের দিকে তাকায়। এভাবে কখনোই রায়ানকে কথা বলতে শুনেনি। রায়ানের মুখশ্রী অত্যাধিক গম্ভীর দেখে কপালে ভাঁজ পড়ে। চিন্তিত স্বরে বলে, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? রায়ান শীতল দৃষ্টিতে তার দিকে তাকায়। শান্ত স্বরে বলে, আমার বিহেভিয়ার মেনে নিতে পারছিস না? না, কারণ তোর বিহেভিয়ার এমন নয়। কি হয়েছে আমাদের খুলে বল। রায়ান ভাবলেশীনভাবে বলে, আমি কি বলবো? বলতে তো এসেছে আয়ান, তাই ওকেই বলতে বল, ও কি বলতে চায়।
রুদ্র ঠোঁট কামড়ে রায়ানের দিকে তাকিয়ে থাকলে আয়ান মাথা নত করে বলে, আম সরি রায়ান। রায়ানের জবাব আসে না। রুদ্র ভ্রুকুচকে বলে, তুই ওকে সরি বলছিস কেন? আয়ান মাথা নিচু করে ঠোঁট দিয়ে জিভ ভেজায়। ঢোক গিলে বলে, অ্যাকচুয়ালি মারু লাভস মি। রুদ্র নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। আয়ান তার জবাব না পেয়ে পুনরায় বলতে শুরু করে, ও আমার জন্যই ইউএস থেকে বিডিতে এসেছে। ভেবেছিল ভালোবাসার কথা প্রকাশ করলে আমি ওকে মেনে নেব, কিন্তু প্রতিনিয়ত ওকে অবহেলা করেছি, ওর ভালোবাসা প্রত্যাখ্যান করেছি, ওকে হার্ট করেছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর তাই তোদের সরি বলতে এসেছি। আয়ানের কথা শেষ হওয়া মাত্র রায়ান নিচের কোলে থাকা ল্যাপটপ সোফায় ছুড়ে দিয়ে তার দিকে তেড়ে আসে। দু হাতে শার্টের কলার চেপে দাঁড় করিয়ে চোয়াল শক্ত করে বলে, সরি বললেই সব হয়ে যাবে? আমার বোনকে আমি কখনো কাঁদতে দেইনি। ছোট থেকে ওকে আমি কোনো আবদার অপূর্ণ রাখতে দেইনি। আর তুই আমার সেই বোনকে ভেঙেছিস, খুব বাজেভাবে ভেঙেছিস। যে বোন আমার হাসি ছাড়া কথা বলে না, সেই বোনের মুখে আজ কতগুলো দিন ধরে হাসি নেই, নেই ওর মাঝে কোনো চঞ্চলতা। তোর কি মনে হয় ছোট থেকে যাকে চোখে চোখে বড় করেছি, এখানে এসে ও এমনি এমনি ঘুরে বেড়াতে দিব? শুধু ও কেন, এ বাড়ির কে কখন কোথায় যায় তার নিউজ মুহূর্তের মাঝে আমাদের কাছে চলে আসে। রায়ান স্তব্ধ চোখে তাকিয়ে বলে, দ্যাটস মিন তুইও জানতি মারু প্রতিদিন আমার হসপিটালে যেত আমার সাথে দেখা করতে, আমার সাথে কথা বলতে। শুধু তোর হসপিটালে যাওয়া নয়, প্রথম থেকেই সবটা জানি আমি, কখনো বাধা দেয়নি। তার কারণ তুই আমার ফ্রেন্ড, তোকে আমরা খুব ভালো করেই জানি তোর সাথে আমার বোন কখনোই আনহ্যাপি থাকবে না। কিন্তু তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস, আমার বোনকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দিয়েছিস। বোনটা আমার বড় হয়েছে, তাই আর ভাইয়ের কাছে এসে অভিযোগ করেনি, তোকে যে আবদার করেনি। কিন্তু আমি তো বুঝি, আম্মু আব্বু চাচুর পর আমি ওর একমাত্র অভিভাবক। রায়ানের গলাস্বর ভেঙে আসে, আয়নকে ছেড়ে উল্টো ঘুরে যায়। রুম জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। রুদ্র একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে, আয়ান কেন এমনটা করলি? মারুর মাঝে কিসের কমতি ছিল? আয়ান ছলো ছলো চোখে দুজনের দিকে তাকায়, কিন্তু দুজনের একজনও তার দিকে তাকিয়ে নেই। আজ প্রথমবারের মতো দুজনের উপর অভিমান হয়। ভেজা চোখে হেসে বলে, এই মুহূর্তে আমার মাথায় একটাই প্রবাদ বাক্য আসছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। সিরিয়াসলি ভাই, আজ নিজের উপর নিজেরই প্রচণ্ড হাসি পাচ্ছে। কাদের জন্য আমি স্যাক্রিফাইস করেছি? এই তোদের জন্য। তোদের বোনের কষ্ট তোরা দেখতে পাচ্ছিস, কিন্তু আমারটা? হাহ, আমিও তো একজন মানুষ, আমারও তো মন আছে। একটা মেয়ে বছরের পর বছর আমার পেছনে পড়ে আছে, আমি তার কাছাকাছি না থাকা সত্ত্বেও তার ভালোবাসা বিন্দুমাত্র সেসব প্রভাব করিনি। উল্টো দিনের পর দিন সে আমার প্রতি অবসেস থেকেছে। এত কিছুর পরেও মেয়েটার প্রতি ফিলিংস জাগবে না আমার? আমি ওর জন্য কিছু ফিল করব না? তোদের আমার হার্টলেস মনে হয়? রুদ্র রায়ান দুজনই বাক্যহীন মুখে তার দিকে তাকিয়ে থাকে। এইবার আয়ান তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠোঁট কামড়ে নিজের আবেগ অনুভূতি দমিয়ে বলে, আমার লাইফে ফ্রেন্ড বলতে আমি শুধু তোদের দুজনকেই জানি, আর কেউ ছিল না। আমি নিজে আর কারোর সাথে ফ্রেন্ডশিপ করিনি। নিজের ক্যারিয়ারের জন্য তোদের থেকে দূরে চলে গেলেও অলওয়েজ আমার মাইন্ডে থেকেছে আমার দুজন ফ্রেন্ড আছে, আর কারোর প্রয়োজন নেই। ছোট থেকে তোদের দুজনের সাথে আমার যে বন্ডিং, ওটা হারানোর ভয়ে আমি নিজের ফিলিংসগুলো জেনে বুঝে দমিয়ে রেখেছি। এভরি টাইম প্রেজেন্ট করে এসেছি আমি ওর জন্য কিছু ফিল করি না। আমি ওকে ওর মতো অনুভব করতে না পারলেও এ কদিনে ওর অবহেলায় নিজের ভেতরকার ভয় সংখ্যা দূরে ঠেলে তোদের কাছে ছুটে এসেছি। ইয়েস, আই লাভ হার, আই ব্যাডলি নিড হার। তোরা আমায় ভুল বুঝিস না, আমাদের এত বছরের বন্ডিংটা নষ্ট করে দিস না। না আমি তোদের ছাড়তে পারবো, আর নাই বা তোদের বোনকে ভুলতে পারবো। তোদের আমাকে যা বলার বলে নে, তবু ওকে আমার করে দে ভাই। রুদ্র হিমশীতল কণ্ঠে বলে, তুই জাস্ট আমাদের ফ্রেন্ডশিপের কথা ভেবে মারুকে ইগনোর করতি? হো। রুদ্র রায়ান একে অপরের দিকে তাকিয়ে হেসে মুহূর্তে এগিয়ে এসে আয়ানকে চাপটে ধরে। আয়ান তাদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, ছাড় আমাকে, এখন আর সিম্প্যাথি দেখাতে হবে না। যা বলার তো বলেই দিয়েছিস, তোদের সিম্প্যাথি আমার চাই না। রুদ্র তাকে চাপটে ধরে রেখেই হেসে বলে, আমাদের ইগনোর করার ট্রাই করবি না, ভুলে যাস না আমরা তোর সম্বন্ধী। রায়ান দাঁত কিরমির করে বলে, তোদের মতো ইডিয়েট সম্বন্ধী আমার চাই না। রায়ান তার পিঠ চাপড়ে বলে, কিন্তু আমাদের বোনের জন্য আমরা তোর মতো ডাক্তার জামাই চাই। আয়ান ধস্তাধস্তি করে একসময় থেমে যায়। রুদ্র রায়ান যখন বুঝতে পারে আয়ানের রাগ পড়ে গেছে, তখন তাকে ছেড়ে দেয়। রায়ান আয়ানের কাঁধে হাত রেখে হেসে বলে, তুই যদি ভেবে থাকিস তোর এই ইমোশনাল কথা শুনে আমরা গলে যাব, তাহলে ভুল ভাবছিস।
তোকে বোনের জামাই হিসেবে একসেপ্ট করে নিলেও মারুর সাথে তোর বিয়ের কথা তোকেই বলতে হবে। এই বিষয়ে আমরা কোনো হেল্প করব না। বোনটাকে খুব কাঁদিয়েছিস, এবার দেখব কিভাবে ওর মুখে হাসি ফিরিয়ে নিয়ে আসিস। আয়ান ঠোঁট জোড়া এলিয়ে হেসে বলে, আমি এখনই যে আঙ্কেল আন্টিকে বলছি। রুদ্র তার অপর কাঁধে হাত রেখে বলে, এত অধৈর্য কেন হচ্ছিস আয়ান, ধৈর্য ধর। আয়ান তার দিকে সরু চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, তোর মতো অধৈর্যের মুখে এরকম কথা একদমই মানাচ্ছে না রুদ্র। রুদ্র দাঁতে দাঁত চেপে বলে, আমার কপালে সবগুলো বেয়াদব বোনজামাই জুটেছে, একটা বউয়ের বড় ভাইকে রেসপেক্ট করতে জানে না। ছ্যাঃ ছ্যাঃ। তার অভিব্যক্তি দেখে রায়ান আয়ান দুজনেই হেসে দেয়। রুদ্র তাদের হাসি মুখের দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। মুখের ভঙ্গিমায় বিরক্তির রেশ থেকে গেল। তিনজনের মাঝে নীরবতায় তাদের বন্ধুত্বের বাঁধন আরও গভীর হয়। একে অপরের ভুল বোঝাবুঝিগুলো নিঃশব্দে মিলিয়ে যায়। বন্ধুত্বের পাশাপাশি তাদের আরও একটা নতুন সম্পর্কের পথ চলা শুরু হলো। রুদ্র, রায়ান, আয়ান তিনজন একত্রে রুম থেকে বের হয়ে আসলে রুদ্রের ফোন বেজে ওঠে। রুদ্র পকেট থেকে ফোন বের করে বলে, তোরা যা, আমি আসছি। আয়ান রায়ান দুজনেই নেমে গেলে রুদ্র কল রিসিভ করে। নিঃশব্দে শ্বাস ছেড়ে বলে, হু আব্বু বলো। ফোনের ওপাশ থেকে মেঘ রাগী স্বরে বলে, রুদ্র এগুলো কেমন বিহেভিয়ার? আমি তোমার জন্য মিটিং রেখেছি জেনেও তুমি অফিস থেকে বেরিয়ে গেলে কেন? তোমার মিটিং বর্ষণকে অ্যাটেন্ড করতে হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ পড়ে গিয়েছিল। নেক্সট টাইম আর এমন হবে না। মেঘ কল কেটে দিলে রুদ্র গম্ভীর মুখে নেমে আসে, এগিয়ে যেয়ে রায়ানের পাশে বসে যায়। তাকে দেখে আয়ান এবার মুখ খুলে শান্ত স্বরে বলে, আন্টি আঙ্কেল তোমাদের দুজনকে আমি কিছু বলতে চাই। রোহান এক পলক রুহির দিকে তাকিয়ে বলে, হু বলো। আমি মারিয়াকে বিয়ে করতে চাই। তোমরা বললে আগামীকালই আমার পরিবার নিয়ে আসবো কথা বলতে। রুদ্র ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, ও তো দেখছি চায়না এক্সপ্রেসের থেকেও দ্রুত গতিতে ছুটছে। রায়ান চাপা স্বরে হেসে বলে, সঙ্গদেশে লোহা ভাসে। রুদ্র বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে রুহি রোহানের দিকে তাকায়। রোহান গলা খাকারি দিয়ে বলে, হুট করে বললেই তো আর হয়ে গেল না, আমাদের মারুর মতামত নিতে হবে। ওর মতামত না নিয়ে তোমাদের কিছু বলতে পারছি না। রায়ান মাথা নত করে নেয়, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভুল যখন আমি করেছি তখন শুধরে নেবার দায়িত্বটা আমারই। অ্যাকচুয়ালি আঙ্কেল, মারু আমাকে 4-5 বছর যাবৎ পছন্দ করে ভালোবাসে। আমি প্রথমে সবটা জেনেও ওকে অবহেলা করেছি। আমার ভয় ছিল ওর সাথে সম্পর্কে জুড়ে গেলে রুদ্র ও রায়ানের সাথে আমার বন্ডিংটা নষ্ট হয়ে যেত। এই ভয় থেকেই প্রতিনিয়ত দূরে ঠেলে দিয়েছি। বাট আই অ্যাম আন্ডারস্ট্যান্ড, আমি ওকে ছাড়া চলতে পারবো না। আই রিয়েলি নিড হার। রুহি নরম কণ্ঠে বলে, এজন্যই মারু ফিরে যেতে চাইছে। রায়ান বিনা বাক্যে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রোহান কয়েক পলক তার মাথাটা নত করে মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে। তপ্ত শ্বাস ছেড়ে বলে, মারু প্রচণ্ড জেদি। ও যখন একবার ফিরে যেতে চাইছে তখন আমাদের কথা শুনবে না। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, এর মাঝে নিজের পরিবার নিয়ে আসবে। আমিও আমার ভাইয়ের সাথে কথা বলে নেব। আয়ান বিমূঢ় নয়নে তাকিয়ে বলে, তোমরা আমায় মেনে নিয়েছো? রুহি তার মাথায় হাত বুলিয়ে আলতো হেসে বলে, তুই আমাদের আরেকটা ছেলে। সন্তান ভুল করে সেই ভুল বুঝতে পারলে বাবা মা কী করে মুখ ফিরিয়ে রাখবে? তুই আমাদের কথা না ভেবে এখন মারুর কথা ভাব। মেয়েটা খুবই কষ্ট পেয়েছে, ওর রাগ কী করে ভাঙাবি সেই ব্যবস্থা কর। আয়নের মুখে হাসি ফুটে প্রশান্তির শ্বাস ছেড়ে বলে, তাহলে আমি আগামীকাল আমার পরিবার নিয়ে আসব। রুহি রোহান দুজনেই হেসে সম্মতি জানায়। ওপর থেকে এত সময় দাঁড়িয়ে সবটা শুনেছে রোদ, অরিন, মেঘা। তারা হেসে লাফিয়ে ওঠে। নীরবে দাঁড়িয়ে থাকা নদী, বৃষ্টি, ইফতিও হেসে ওঠে। আয়ান সবাইকে এক ঝলক দেখে নিয়ে উঠে দাঁড়ায়। মুচকি হাসি দিয়ে বলে, আজ তাহলে আসি, আমায় হসপিটাল যেতে হবে। নদী দৃঢ়োত্তর করে বলে, দুপুরের খাবারটা খেয়ে তারপর না হয় যা। আগামীকাল তো আসছি, আজ না হয় থাক। পুনরায় সকালে হাসিতে মেতে উঠে রুদ্র নিজেও দাঁড়িয়ে বলে, আমাকেও ফিরতে হবে, অফিসে লাঞ্চ করে নেব। কেউ আর অসম্মতি জানায় না। আয়ান সদর দরজা দিয়ে পা বাড়ালে রুদ্র রায়ান দুজনে পিছন থেকে এসে তার গলা জড়িয়ে ধরে। একত্রে হেসে বলে, তাহলে আমরা তোর পার্মানেন্ট সম্বন্ধী হচ্ছি। আয়ান নিজেও তাদের গলা জড়িয়ে ধরে হেসে বলে, নো ডাউট। 3 বন্ধু মিলে হেসে ওঠে। রুদ্রের আবারও ফোন আসলে রুদ্র আয়ান দুজনেই বেরিয়ে পড়ে। রায়ান দোতলায় নিজের রুমে চলে যায়। রোদ, অরিন, মেঘা নিজেদের ভেতরকার উচ্ছ্বাস উৎফুল্লতা দমিয়ে হাসি মুখে মারিয়ার রুমে ঢুকে। মারিয়া বিছানায় আছোয়া হয়ে ফোন দেখছে। তাদের দেখে উঠে বসে বলে, তোমরা ফিরে এসেছো? এক্সাম কেমন দিলে? মেঘা, রোদ একত্রে বলে উঠে, আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি আপু। মারিয়া সন্তুষ্ট চিত্তে হাসে। অরিন হাসি দমিয়ে রেখে বলে, আপু তুমি আজ নিচে গেলে না কেন? আয়ান ভাইয়া তো এসেছিল।
মারিয়া নিষ্পলক চোখে তাকিয়ে থেকে মলিন হাসে, উদাসীন হয়ে বলে ওঠে, আমি এতগুলো বছর মরীচিকার পেছনে ছুটেছি, তাই এখন বোধ হতেই নিজের নীড়ে ফিরে যেতে চাইছি। রোদ অবাক স্বরে বলে, তুমি ফিরে যাবে? থেকে যাওয়ার তো কোনো উপায় নেই। রোদ, অরিন, মেঘা চোরা চোখে একে অপরের দিকে তাকায়। মারিয়া শুকনো মুখ দেখে তারা আয়ানের কাল পরিবারের কথা আর জানায় না। কাল সবটা সামনাসামনি দেখে না হয় চমকে যাবে, তখন সকল মলিনতা উদাসীনতাও কেটে যাবে। মেঘা মারিয়ার হাত টেনে বলে, আপু, রোদের রুমে চলো, ও আজ আমাদের গান গেয়ে শোনাবে। তুমি এখানে এসে কখনো ওর গান শুনোনি, চলো চলো। মারিয়া নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কোমল কণ্ঠে বলে, মেঘু, আজ আর শুনবো না, আমার খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমাবো। মেঘা রোদের দিকে তাকাতেই রোদ মারিয়ার অপর হাত টেনে বলে, না আপু, সকাল থেকে ঘুমিয়েছো, এখন আমাদের সাথে চলো, আমার গান তোমাকে শুনতেই হবে। চলো না প্লিজ, আমরা না তোমার কিউটি পাই, তুমি আমাদের কথা রাখবে না? অরিন এগিয়ে এসে দুজনের মাঝে ঢুকে মারিয়ার গলা জড়িয়ে ধরে আহ্লাদে হয়ে বলে, আমরা তোমায় এত রিকোয়েস্ট করছি, তবুও যাবে না? আমরা কিন্তু এরপর আর তোমার সাথে কথা বলবো না। কি আর এমন আবদার করেছি বলো? রোদের গান শোনার কথা বলেছি, রাজি হচ্ছ না কেন? মারিয়া ক্লান্তির শ্বাস ছাড়ে, হেসে বলে, তোমরা এক একটা আদরে ফুল, জানো কি? তুমি আজ জানিয়ে দিলে তো। তিনজনই একত্রে হেসে প্রত্যুত্তর করে। মারিয়া অপলক চোখে তাদের হাসি দেখে, মনের মাঝে শান্তি না রইলেও তিনটে হাসি মুখ উপেক্ষা করার শান্ত হয় না। তার কোনো ছোট বোন নেই, এখানে এসে এদের তিনজনকে পেয়ে ভুলেই বসেছে। ওদের সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই। মাঝে মধ্যে রক্তের সম্পর্ক থেকে কিছু আত্মিক সম্পর্কের বাঁধন খুব গভীর হয়। মারিয়া ঘাড় কাত করে হেসে বলে, আচ্ছা যাব, এখন আমায় মুক্ত করো। তিনজন তাকে ছেড়ে দেয়। মারিয়া নিজের ফোন ড্রেসিং টেবিলের উপর রেখে তাদের সাথে বেরিয়ে আসে। রোদের রুমে যেতে যেতে পেছন ফিরে ইফাতকে ছুটতে দেখে অরিন দাঁড়িয়ে যায়। তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা যাও, আমি কিছু সময়ের মাঝেই আসছি। রোদ, মেঘা, মারিয়া চলে যায়। তিনজন চলে যাওয়া মাত্রই অরিন নিজেও ছুট লাগায়। ইফাতের সামনে এসে দাঁড়িয়ে দুহাত দুদিকে প্রসারিত করে বলে, এই তুই এভাবে ছুটছিস কেন? ইফাত বাধা পেয়ে বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। অসন্তোষ চোখে তাকিয়ে বলে, তোকে বলবো কেন? এই বেয়াদব, আমি তোর বড় বোন হই, সম্মান দিয়ে কথা বল। তুই নিজে আমাকে ছোট ভেবে স্নেহ কর। রোদ আপু, মেঘা আপুকে দেখে কিছু শিখতে পারিস। অরিনের মুখ চুপসে যায়। না সে ইফাতকে ছোট ভেবে স্নেহ করে, আর নাই বা ইফাত তাকে বড় বোন মেনে সেভাবে কথা বলে। দুজন দুজনকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে। অরিন আমতা আমতা করে বলে, এই পেটু মোটু, বেশি কথা বলবি না, যা জিজ্ঞেস করেছি তার জবাব দে। আমায় পেটু মোটু বলবে না, আমি মোটেও পেটু মোটু নই। অরিন এক আঙ্গুল দিয়ে তার ফুলো পেটে খোঁচা দিয়ে মিটমিটিয়ে হেসে বলে, তাহলে এটা কি তোর? ইটস কল টাম্মি, মাই কিউটি টাম্মি। ইস, আসছে কিউটি টাম্মি বলতে। এটাকে ভুঁড়ি বলে, ভুঁড়ি। এখনই তোর ভুঁড়ি হয়ে গেছে, বড় হলে কি হবে? আরও ফুলে ঢোল হবে। এর জন্যই বলি কমিয়ে খা, নিজের ভাগেরগুলো খাস না, আমার ভাগেরটাও খেয়ে বসে থাকিস। পেট মোটু। ইফাত গাল ফুলিয়ে ফোঁসফোঁস করে বলে, ওরপু, আমার নামে মিথ্যে অপবাদ দিবি না, তুই নিজে আমার খাবার চুরি করে খাস। এই চুরি কি? হ্যাঁ, ছোট ভাই বোনদের খাবারে বড় ভাই বোনদের একটু একটু লুকিয়ে খাওয়ার অধিকার আছেই। একদমই ওগুলোকে চুরি নামে আখ্যায়িত করবি না। একেই বলে চোরের মায়ের বড় গলা, চুন্নি একটা। অরিন তার দিকে তেড়ে এসে বলে, পেট মোটু, ইফাদের বাচ্চা। ইফাদ একটু পিছিয়ে যায়, ঠোঁট জোড়া প্রসারিত করে হেসে বলে, আয়ান ভাইয়া আসার সময় অনেকগুলো চকলেট নিয়ে এসেছে, আমি ওখান থেকেই খাচ্ছি। অরিন জানে না আয়ান ঠিক কিভাবে অস্থিরতায় ছুটে এসেছিল, তাই ইফাদের কথা এক লহমায় বিশ্বাস করে নেয়। বড় বড় চোখ করে বলে, আগে আমি খাবো, দেখা যাক। ইফাত মিটমিটিয়ে হেসে ছুট লাগায়। অরিন নিজেও তার পিছু পিছু ছুটে। সিঁড়িতে হুড়দস্ত লেগে যায় কে কার আগে নিচে নেমে যেতে পারে। রায়ান টি শার্টের কলার টেনে রুম থেকে বের হয়ে আসে। নিচে তার ফোন রেখে এসেছে। স্বাভাবিক মুখশ্রীতে এগিয়ে গেলেও সিঁড়ির কাছে এসে তার মুখে আতঙ্ক ছেয়ে যায়। অরিন, ইফাত দুজনেই হুড়মুড়িয়ে একের পর এক সিঁড়ি ডিঙিয়ে যাচ্ছে। দুজনেরই খুবই তাড়া। ভয়ের মাঝেও রায়ানের চোখগুলো জ্বলে উঠে। ব্যান্ডেজ খুলেছে, এর মাঝে এক সপ্তাহ না হতেই আবারও ছোটাছুটি শুরু করেছে। সিঁড়ি দিয়ে যেভাবে নামছে, পড়ে গেলে দুজনেই ভয়াবহ আঘাত পাবে। রায়ান ভাবনাচ্যুত হয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে দুজনের পেছনে চলে আসে। পিছন থেকে দুটোকে দু হাতে তুলে নেয়। অরিন, ইফাত দুজনেই চমকে যায়। রায়ান সেভাবেই দুজনকে নিয়ে এসে সোফার উপর বসে রাগী স্বরে ধমকে ওঠে, বেয়াদবের মতো দুটো ভাবে ছুটে নামছিলি কেন? অরিন জবাব দেয় না।
কেবল অবাক চোখে মুখে মেঝেতে তাকিয়ে থাকে। ইফাত মিনমিন করে বলে, আমার কোনো দোষ নেই ভাইয়া, ওর আপু আমার সাথে রেস করেছে। রায়ান অরিনের ওপাশে বসে যায়। অরিন তখনও নিরুত্তর। রায়ান কপাল কুঁচকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করে। ইফাত ভীত চোখে রায়ানের দিকে তাকিয়ে উল্টো পিঠে পা টিপে টিপে নানা ভাইয়ের রুমে ছুট লাগায়। যদি আবার রায়ান তাকে ধমকে ওঠে। রায়ান গলা খাকারে দিতেই অরিন আর চোখে তার দিকে তাকায়। মিনমিনে স্বরে বলে, আপনি আমায় ওভাবে নামালেন কেন? আমি কি বাচ্চা? বড় হয়েছি না? রায়ান ঠোঁট কামড়ে বিরক্তির সাথে বলে, রাইট, আমার উচিত ছিল তোকে থাপড়িয়ে নামানো। তাহলে নেক্সট টাইম ওভাবে ছুটে সিঁড়ি দিয়ে নামবি না। ফার্দার আমার চোখে পড়লে গাল একটাও আস্ত থাকবে না। অরিন দু গালে নিজের হাত রেখে ভাবনায় বোধ হয় শুকনো মুখে বলে, আপনি আমার নাদান মনটাকে ভেঙে চুরমার করে দিলেন জালিম লোক। অরিনের হেয়ালি কথায় রায়ানের ভ্রুকুচকে আসে। থমথমে স্বরে বলে, কিভাবে তোর মন ভেঙেছি? ওই যে তখন ওভাবে নামিয়ে নিয়ে আসলেন না। আমার নিজেকে তখন বাচ্চা মনে হচ্ছিল, কিন্তু আপনি সোফায় বসিয়ে দিতেই মনে হলো আমি 18 বছরের হয়ে গেছি। আমি আর বাচ্চা নেই, বড় হয়ে গেছি। সামনে আরও বড় হব। ধীরে ধীরে আমার চামড়া কুঁচকে যাবে। এত সুন্দর স্টাইল করে কাট করা চুলগুলো সব পেকে সাদা হবে। আমার বিউটিফুল দাঁতগুলো সব পড়ে যাবে। আমি বুড়ো দাদিমা হয়ে যাব। আমার সৌন্দর্য সব হারিয়ে যাবে। কি নিদারুণ কষ্ট হচ্ছে আপনাকে, তা আমি কি করে বোঝাতে পারবো না। রায়ান নিঃশব্দে বসে থাকে। এই কথার প্রত্যুত্তরে ঠিক কী বলা উচিত তার মস্তিষ্ক ধারণ করতে পারে না। সামান্য একটা বিষয় নিয়ে কত দূর অবধি চলে গেছে। ওপর থেকে মেঘার ডাক আসলে অরিন নিজের মাঝে চঞ্চলতা ফিরে পায়। চট করে উঠে দাঁড়িয়ে দাঁত দিয়ে জিভ কেটে বলে, এই রে, আমি তো ভুলেই গিয়েছিলাম। অরিন ছুটে যেয়েও থেমে যায়। পেছনে না ঘুরেও বুঝতে পারে দুটো চোখ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে যাচ্ছে। অরিন নিজেকে সামলিয়ে ধীরে পায়ে সিঁড়ি ডেঙিয়ে উপরে চলে যায়। তবে উপরে যেতেই ধৈর্যহারা হয়ে যায়। রোদের রুমের দিকে ছুট লাগায়। নিচ থেকে রায়ান সবটা অবলম্বন করে দীর্ঘশ্বাস ছাড়ে। ইরু পাখি, খুবই কোমল আদুরে কণ্ঠস্বর। ইরিনের চিরুনি চালানো জ্বলন্ত হাত দুটো থেমে যায়। পেছনে ঘুরে হাসি মুখে বলে, জি বলুন, আজ ভার্সিটির ছুটির পর কোথায় গিয়েছিলে? আপনি কি আমায় সন্দেহ করছেন? আমার জানার অধিকার নেই কি? পাল্টা প্রশ্নে ইরিন থতমত খেয়ে ইমনের দিকে তাকায়। মুখটা বাঁকিয়ে বলে, উল্টোপাল্টা ভাবছেন না, আমি নিজেও জানি। ছেলেটা আমার ফ্রেন্ডের বিএফ। ওদের ঝগড়া হয়েছে। কোনো সম্পর্কে ঝগড়া হওয়া অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ওদের বিষয়টা খুবই জটিল হয়ে পড়েছে। আমার ফ্রেন্ড রাগ করে ওর বাবা ঠিক করা ছেলের বিয়েতে রাজি হয়ে গেছে। তাই ভাইয়া আর কোনো উপায় না পেয়ে আমার কাছে এসেছিল হেল্প নিতে। ওনার সাথে কথা বলে ভার্সিটির ওখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম। ইমন অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। কতটা সংকোচ ছাড়াই তাকে বলে দিল সব, যেন আপাতমস্তক কোথাও কোনো রডও নেই। ইমন স্মিত হেসে বলে, তোকে সন্দেহ করার মতো নিচু মনোভাব আমার নেই। তবে অন্য একটা ছেলের সাথে কথা বলতে দেখে প্রচণ্ড রাগ হয়েছিল। ওই সময় তোর কাছে গেলে হয়তো খুবই মিসবিহেভ করে ফেলতাম। তাই তোর সাথে দেখা না করেই চলে এসেছি। আপনি আমায় নিতে গিয়েছিলেন? হো। ইরিন কপাল কুঁচকে নিয়ে বলে, হিংসুটে লোক। ইমন সোফায় মাথা এলিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, টু মাচ। নিত্যদিনের না রোদ আজও বই হাতে ড্রয়িং রুমে বসে আছে। সদর দরজার দিকে উকিচুকি দিতে ব্যস্ত সে। ঘড়ির কাঁটায় 9টায় পৌঁছেছে, তবুও আজ কেন আসছে না। ভাবনার মাঝেই বাড়িতে পরপর মেঘ, আকাশ, ইহান, সর্বশেষে রুদ্র ও বর্ষণ ঢুকে। রোদ মেঘা তাদের দেখে নড়ে চড়ে বসে। রোদকে প্রতিদিন ড্রয়িং রুমে বসে থাকতে দেখে মেঘা আজ বসেছিল। এখন মনে হচ্ছে বসে খুব ভালোই হলো, সারাদিন পর বর্ষণের দেখা পেল। নদীর এগিয়ে দেওয়া শরবতের গ্লাস ফাঁকা করে মেঘ, আকাশ, ইহান উপরে চলে যায়। রুদ্র যেতে যেতে এক পলক রোদের দিকে তাকায়। রোদ নিজেও চোখ তুলে তাকায়। রুদ্র তার দিকে তাকিয়ে থেকে উপরে চলে যায়। বর্ষণ এগিয়ে এসে ভ্রুকুচকে বলে ওঠে, রুম রেখে প্রতিদিন এখানে বসতে হবে কেন? সবার মাঝে বসে থেকে বইয়ের কিছু আদত ওদের মাথায় ঢুকে? রোদ স্বাভাবিক হয়ে বলে, ঘরে একা একা পড়তে যেয়ে ঘুম চলে আসে। বর্ষণ তপ্ত শ্বাস ছেড়ে বলে, আরেক নমুনা কোথায়? এইবার রোদ ঠোঁট টিপে হেসে বলে, ঘুমাচ্ছে। এর জন্যই বাড়ি এত ঠান্ডা। ড্রয়িং রুমে উপস্থিত সবাই হেসে দেয়। বর্ষণ যেতে যেতে নিচেও হেসে দেয়। তারপর পরই ইফতি, রোদ, মেঘা উপরে উঠে। ইফতি চলে যায় রাতের খাবার হাতে অরিনকে ডেকে তুলতে। রোদ, মেঘা নিজেদের রুমে ঢুকে যায়। যে কাজে বসেছিল সেটা হয়ে গেছে। এখন আর ড্রয়িং রুমে বসে থেকে তাদের কোনো কাজ নেই। অল্প সময়ের মাঝে সবাই চলে আসে। ইফতিরাও দ্রুততার সাথে প্লেটের খাবার তুলে দিতে থাকে। খাবার টেবিলে মারিয়া উপস্থিত না দেখে রোহান
আয়ানের কথা তুলে। তার থেকে শুনে আকাশ বলে, মারিয়ার বাবার ডিসিশন কি? ছেলে আমাদের পরিচিত বলে সবটা আমাদের উপর ছেড়ে দিয়েছে। দু পরিবার থেকে সব ঠিক হলে ওকে জানাতে বলেছে একেবারে মেয়ের বিয়েতে আসবে। মেঘ খাবার থামিয়ে বলে, আয়ান তার পরিবার নিয়ে কবে আসবে জানিয়েছে? আগামীকালই আসার কথা জানিয়েছে। তাহলে আগে কথা বলে দেখা যাক, এরপর না হয় একটা ডিসিশনে আসা যাবে। ইহানের কথায় সম্মতি জানায়। রোহান বাকিদের দিকে তাকিয়ে বলে, মারু খাবার খাবে না? রুহি জোরপূর্বক হেসে বলে, নিচে নামবে না, মাথা ব্যথা উঠেছে, চিন্তা করো না, আমি ওকে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে আসবো। মেঘা পানির জগ হাতে চোখ ছোট ছোট করে সামনের করিডোরে তাকিয়ে থাকে। রাতের 12টায় বর্ষণ ছাদে কেন যাচ্ছে? প্রশ্নটা তার মাথায় ঘুরপাক খেতে থাকে। দ্রুত পায়ে রুমে ঢুকে জগটা বিছানার পাশের টেবিলে রেখে পা টিপে টিপে ছাদে চলে আসে। বর্ষণ দু হাতে রেলিং চেপে মাথা ঝুঁকে দাঁড়িয়ে আছে। মেঘা নিঃশব্দে এগিয়ে যেয়ে তার পিছনে দাঁড়ায়। মুখ বাড়িয়ে উকি দিতে বর্ষণের দুহাত কম্পিত দেখে। পাশে এসে দাঁড়াতেই খপ করে চেপে ধরে। বিস্মিত কণ্ঠে বলে, বর্ষণ ভাই, আপনার কি হয়েছে? হাত এভাবে কাঁপছে কেন? আপনি ঠিক আছেন? বর্ষণ অপ্রত্যাশিত অভিব্যক্তি দিয়ে মেঘার দিকে তাকায়। এই সময় মেঘা ছাদে আসবে এটা সে ভাবেনি। নিজের হাত দুটো সরিয়ে নিয়ে আসতে চাইলে মেঘা জোরপূর্বক চেপে ধরে রাখে। ঘাবড়ানো সুরে বলে, কথা বলছেন না কেন? হাত এভাবে কাঁপছে কেন? নিশ্চয়ই আপনার শরীর খুবই দুর্বল, ঠিক মতো নিজের যত্ন নেন না, অথচ আমার উপর কত নিষেধাজ্ঞা দিয়ে রাখেন। বর্ষণ স্থির নয়নে তাকিয়ে ঢোকিলে বলে, শরীরের নয়, এটা আমার মনের দুর্বলতা। মনের দুর্বলতা মানে? বর্ষণ মেঘার প্রশ্ন এড়িয়ে যেয়ে ফিরতে প্রশ্ন করে বলে, মেঘ পাখি, তুই আমার তো। মেঘার মায়াবী চোখ দুটো অবাকতা ছড়িয়ে যায়। বুঝে নিয়ে বর্ষণের এই অবস্থা তাহলে তার জন্য। একটা পুরুষ তার প্রেয়সীর জন্য কতটা পাগল হলে হারানোর ভয়ে এত দুর্বল হয়ে পড়ে। মেঘার মুখে হাসি ফুটে ওঠে। বর্ষণের হাতের ভাঁজে আদুরেভাবে নিজের হাত দুটো গুজে দিয়ে জলজলে চোখে তাকায়। মুচকি হেসে বলে, এইভাবে পাগল হচ্ছেন কেন? এত কিসের ভয় আপনার? আমি আছি না, আমি তো আপনারই। আমার দিন শুরু হয় আপনাকে ভেবে, রাতের আধারও কাটে আপনার ভাবনায় মগ্ন থেকে। যার সবটা জুড়ে আপনি জড়িয়ে আছেন, তাকে হারানোর ভয় পেলে হবে? কোনো ভয় নেই, এই তো আমি আছি, এইভাবেই সারা জীবন রয়ে যাব। বর্ষণের কম্পমান হাত দুটো শক্তভাবে মেঘার কোমল হাত দুটো নিজের মাঝে চেপে ধরে, যেন ছেড়ে দিতে নারাজ। বর্ষণ নিচু স্বরে বলে, কিন্তু আমার যে এভাবে চাই না, আমি তোকে সবভাবেই চাই। আমি চাই পৃথিবীর সকল নিয়মে তুই আমার হয়ে যা, শুধুই আমার। মেঘা সাহস জুগিয়ে এগিয়ে আসে। বর্ষণের প্রশস্ত বুকের টি শার্টের উপর কপাল ঠেকিয়ে দাঁড়ায়। হাত দুটো তার এখনো বর্ষণের হাতের ভাঁজে। ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করে না। চোখ জোড়া বন্ধ করে প্রশান্তির শ্বাস ছেড়ে বলে, হয়ে যাবে, খুবই শীঘ্রই হয়ে যাবে। মেঘা যতটা সহজে বলে দিল, বর্ষণ ততটা সহজে নিতে পারে না। তার প্রতিনিয়ত ভয় বাড়ছে। যদি তার চাচা চাচি রুদ্র তার সাথে মেঘার বিয়েতে অসম্মতি জানায়, তখন কি হবে? নিজের অগোছালো ভাবনায় বর্ষণের অস্থিরতা বাড়িয়ে দেয়। কম্পমান হাত দুটো আরো কম্পিত হলে মেঘা তার বুকে কপাল ঠেকিয়ে রেখে বলে, এই হাত দুটো একটু ছাড়বেন? মেঘার কথায় আবদার মেশানোই কিছু একটা অনুভব করে বর্ষণ। না চাইতেও অনিচ্ছা সত্ত্বেও হাত দুটো মুক্ত করে দেয়। মেঘা সময় নেয় না, দু হাতে তার কোমর চাপটে ধরে বুকে মুখ গুজে দেয়। ফিসফিস করে বলে, আপনার জীবনে চিরন্তন সত্য কেবল মাহিরা আহমেদ মেঘা, এটাই আপনার সত্য। এই সত্য আপনি নিজে এড়িয়ে যাওয়ার কোনো অধিকার নেই। আপনার একান্ত রমণী আপনাকে সেই অধিকার দেয়নি, কখনো দেবেও না। তাই অযথা দুঃসাহস দেখাবেন না, বাধ্য থাকুন, শান্ত হন। বর্ষণ অত্যন্ত শীতল কণ্ঠে বলে ওঠে, মেঘ পাখি, তুই খুব গভীরভাবে ভালোবাসতে পারিস। মেঘা তার কোমরে নিজের হাতের বন্ধন দৃঢ় করে বলে, হয়তো। আপনি এখনো আমায় জড়িয়ে ধরছেন না কেন? দ্রুত ধরুন। বর্ষণ এলোমেলো চিন্তাগুলো রাতের নিঃশব্দতায় হারিয়ে যায়। এই প্রথমবারের মতো বিস্মিত হয়ে পড়ে। যে মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে লজ্জায় মিয়ে যায়, আজ নিজে থেকে আলিঙ্গনের আবদার করে তাকে স্তব্ধ করে দেয়। ঠোঁট কামড়ে হেসে বলে, তুই নিজেই আমার কাছে এসেছিস, আমি যাইনি। মেঘা হাত উঠিয়ে কোমরের পাশে আলতো চিমটি কাটে, মুখ বাঁকিয়ে বলে, আমি জানি, মনে করিয়ে দিতে হবে না। এবার চটপট আমায় জড়িয়ে ধরুন। মেঘার কথা শেষ হতে বর্ষণ দু হাতে শক্ত করে তাকে বুকের মাঝে চাপটে ধরে। মেঘার ঘাড়ের চুলের উপর মুখ ডুবিয়ে দেয়। মেঘা হাঁসফাঁস করে বলে, জড়িয়ে ধরতে বলেছি, আমার শ্বাস আটকে দিতে বলিনি। বর্ষণ মুখ ডুবিয়ে রেখেই ফিসফিস করে হেসে বলে, আমার ওভাবে ধরলে পোষাবে না, মানিয়ে নে। মেঘা নাক মুখ কুঁচকে নেয়,
কিন্তু প্রত্যুত্তর করে না। বর্ষণ তার ঘন ঘন শ্বাস অনুভব করে হাতের বাঁধন কিঞ্চিত ঢিলা করে। মেঘা স্বস্তি পায়, সেই সাথে থেমে যায় হাঁসফাঁস। দ্রুত পা চালা। আমরা এই সময় যাচ্ছিটা কোথায়? গেলেই দেখতে পাবি। রোদ চোরা চোখে তার দিকে তাকায়, সরল মুখে বলে, রুদ্র ভাই, আমরা কি রাতের আধারে পালিয়ে যাচ্ছি? রুদ্রের চলন্ত পা থেমে যায়। নিজের খড়খড়ে হাতের ভাঁজে রোদের কমল হাত চাপ প্রয়োগ করে নিজের কাছে নিয়ে আসে। মাথায় চাটি মেরে বলে, এই বলদের রানী, মাথা মোটা গবেট, তোর আমার কাপুরুষ মনে হয়? এই রাতের আধারে তোকে নিয়ে পালাবো কেন? একবার তো নিজের নামে লিখে নিয়েছি, দ্বিতীয়বার সকলের সামনে লিখে নেব। রোদ ডান হাত নিজের মাথায় বুলিয়ে চোখ মুখ কুঁচকে বলে, তাহলে আমরা যাচ্ছিটা কোথায়? আর এই সময় বা কেন যাচ্ছি? যেখানে যাওয়ার কথা কাল সকালেই তো যাওয়া যায়। রুদ্র তাকে টেনে হিসড়ে নিয়ে যেতে যেতে বলে, বড্ড কথা বলতে শুরু করিস। রোদ নিজেও বিরক্তি মুখে তার সাথে পা চালায়। কোথায় যাচ্ছে এটা বললে কি হয়? বলে দিলেই তো সে আর কোনো প্রশ্ন করে না। ভেংচি কেটে বিড়বিড় করে বলে ওঠে, তেরালো কোথাকার। রুদ্র তাকে নিজের বাইকের সামনে এসে হাত ছেড়ে দেয়। রোদ জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলে, কি? বাইকে উঠ। কেন? তোকে নিয়ে যে মার্ডার করব, বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো তাই। রোদ কটমট চাহনি নিক্ষেপ করে বাইকে উঠে বসে। রুদ্র এগিয়ে এসে তার মাথায় হেলমেট পরিয়ে দিয়ে নিজেও বসে। বাইকে উঠেই হেয়ালি স্বরে বলে, শক্ত করে ধরে বস, আমার এখনো বাবা নানা দাদা ডাক শোনা বাকি আছে। পিছন থেকে উড়ে যাস না, বডি তো একটা বানিয়েছিস তুলোর মতো। আমি সারাক্ষণ আতঙ্কিত হয়ে থাকি, কবে আবার উড়ে টুড়ে যাস কিনা। রোদ তাকে দু হাতে জড়িয়ে ধরে কাঁধে চিবুক ঠেকিয়ে বলে, বাজে কথা বন্ধ করে তাড়াতাড়ি বাইক স্টার্ট দেন। রুদ্র হেলমেটের ভিতরেই চোখ নামিয়ে নিজের পেটের দিকে তাকায়। রোদের হাত দুটো শক্ত ও দৃঢ়ভাবে জড়িয়ে আছে। বলদের রানীটা তার নির্বোধ হলেও মাঝে মাঝে এমন সব কাণ্ড করে বসে যা রুদ্রের খিটখিটে মেজাজ মুহূর্তেই শান্ত করে দেয়। রুদ্রের সামনের রাস্তায় দৃষ্টিপাত করে মৃদুস্বরে চিল্লিয়ে বলে, রোদ, আর ইউ রেডি? কিসের রেডি? আগেই বলে দিচ্ছি, বখাটেদের মতো ওরকম চোখ মুখ তাক লাগিয়ে দেওয়ার মতো টান দিবেন না, তাহলে আপনার বাইক আর আপনি দুটাকেই আমি পানিতে ডোবাবো। রুদ্র ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকায়, কপালে গুটি কয়েক ভাঁজ নিয়ে বলে, তুই এই সময় আমার সাথে ঝগড়া করতে চাইছিস? রোদ নিজেও কপাল কুচিয়ে ঝাঁঝালো স্বরে বলে ওঠে, ঝগড়া করতে চাইছি মানে? আমাকে আপনার ঝগড়ুটে মনে হয়? যাব না আপনার সাথে আমি। আপনি একাই যেখানে ইচ্ছে সেখানে যান। রাতের শহর কেন? ইচ্ছে হলে চাঁদের দেশে থেকে ঘুরে আসুন, রাগী ভূত একটা। অন্যদের উপর খেকিয়ে ওঠা রুদ্র আজ নিজে পরাজিত সৈনিকের ন্যায় দীর্ঘশ্বাস ছাড়ে। অদ্ভুত, সে কখন রাগ দেখালো? সামান্য একটা প্রশ্নই তো করেছে, ওটা তাকে বখাটে আর রাগী ভূত উপাধি দিয়ে কতগুলো কথা শুনিয়ে দিল। হেলমেটের মাঝে থাকা রোদের টানা টানা চোখ দুটো জ্বলন্ত দৃষ্টি রুদ্রকে অসহায়ের ন্যায় তাকায়। একটু রাগ হচ্ছে না, ধমকে বলার মতো কিছু ভাবনায় আসছে না। রুদ্র পুনরায় সামনে তাকিয়ে শুকনো মুখে বলে, এখনই বাইক স্টার্ট করছি, তুই যেভাবে বললি সেভাবেই চলবো। তবুও চলে যাস না, আজকের রাতের সঙ্গী হিসেবে আমার তোকে চাই। রোদ আড়ালে ঠোঁট কামড়ে হেসে গম্ভীরভাবে বলে, ওহো, শুধু আজকের রাত? আগামী রাতগুলো কি দোষ করেছে? রাত কেন, দিন, ঘন্টা, সময়, প্রতিটা মুহূর্ত সব কিছুতেই আমাকে চাইবেন। আমি ছাড়া অন্য সঙ্গী জুটাতে পারবেন না, নাকি জুটিয়ে নিয়েছেন তাই এভাবে বললেন? রুদ্রের কেন যেন মনে হচ্ছে রোদ ইচ্ছে করে আজ তার সাথে এরকম বিহেভ করছে, হয়তো তাকে বিরক্ত করতে চাইছে। বলদের রানীটার সাহস খুব বেড়ে গেছে, কিন্তু আজ সে উপায়হীন। কিছু বললেই আদরের দুলালি হনহনিয়ে বাড়িতে ঢুকে যাবে, যা সে এখন চাইছে না। আজকের পুরোটা রাত বাইকে রোদকে নিয়ে ঘুরে বেড়াবে, তার সাথে সময় কাটাবে। এমনিতেও তো রোদ 2-1 ঘন্টা থাকলেই তার সাথে পালাই পালাই করে, তাই আজ এই পন্থা বেছে নিয়েছে। বলদের রানী তার ভাবনা আজ করতে পারেনি এখনো। রুদ্র নিজের ভাবনায় নিঃশব্দে হেসে বলে, তুই আমার প্রতি মিনিটে 60 সেকেন্ড, তুই আমার প্রতি ঘন্টা 60 মিনিট, ঘড়ির কাঁটার প্রতিটা ঘন্টা সময়ের আমার সঙ্গী। তুই আমার সপ্তাহে 7 দিন, মাসে 12 মাস, বছরে 365 দিনের সঙ্গী, প্রতিদিনকার সঙ্গী। তোকে এক মুহূর্তের জন্য ভোলাও সম্ভব নয়। তুই আমার ভোলার মতো মানুষ নয়। তুই আমার প্রেয়সী, আমার বউ, আমার ভালোবাসা, আমার একমাত্র রমণী, ব্যক্তিগত ফুল, মাই সানফ্লাওয়ার। রুদ্র কথা শেষ করে বাইক স্টার্ট দিয়ে দেয়। রোদ বাক্যহীন মুখে অনিমেষ রুদ্রের দিকে তাকিয়ে থাকে। চারপাশ থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা শীতল বাতাস তার শরীরে স্পর্শ করতে পারলেও মনে স্পর্শ করতে পারে না।
কিশোরী মনটা চিপকে থাকা বলিষ্ঠ সুঠাম দেহে পুরুষটার কথায় থমকে গেছে। সেখানে শত শত খুশিরা সুখ পাখিরা ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে। অনুভূতির জোয়ারে ভাসতে থাকা শান্তশিষ্ট নম্র কোমল রোদ আজ উচ্ছ্বাসে ফেটে পড়ে। ভেতরকার আনন্দপূর্ণ যুদ্ধে তার চিৎকার করে জাহির করতে ইচ্ছে করছে সে মোটেও হারেনি, জিতে গিয়েছে। আদ্রিয়ান আহমেদ রুদ্র নামক পুরুষটি অন্যদের নিকট যেমনই হোক না কেন তার জন্য এক অন্যান্য রুদ্র, যার সবটাই রোদময়। রাতের নিস্তব্ধতায় বাইক যত এগিয়ে যায় রুদ্র ও রোদের অনুভূতি ততই বাড়তে থাকে। আজ রুদ্র নিশ্চুপ। রোদ তার অতি ভরসাকে আঁকড়ে ধরে নিজের মতো অনর্গল কথা বলছে। রুদ্র কেবল থেমে থেমে ক্ষীণস্বরে জবাব দিচ্ছে তার কথার। চোখ দুটো তার ব্যস্ত মনোযোগী তীক্ষ্ণতা ছেয়ে রয়েছে ঠোঁট জুড়ে, লেপ্টে আছে মৃদু হাসি। ধীরে ধীরে সে রোদকে স্বাভাবিক করতে সফল হচ্ছে। এই যেন তার দেশ ছেড়ে যাওয়ার পূর্বকার রোদ, যে অতিমাত্রায় চঞ্চল না হলেও প্রশ্নের ঝুলি করতে বড্ড ভারী। রুদ্র আজ কোনো প্রকার বিরক্তি বা রাগ ছাড়াই রোদের প্রতিটা প্রশ্নের জবাব করে, যা রোদের ভেতরকার উৎফুল্লতাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। সে আরও আশকারা পেয়ে বসে। রোদ, অরিন, মেঘা ইরিনের ইউনিভার্সিটির সামনে এসে দাঁড়ানো মাত্রই তাদের পাশ কেটে একটা গাড়ি থেমে যায়। তিনজনই চোখ পিটপিট করে সেদিকে তাকায়। গাড়ি থেকে সাবাকে নামতে এসে দেখে বিরক্তিতে তাদের কপাল কুঁচকে নেয়। সাবা হনহনিয়ে এসে রোদের সামনে দাঁড়ায়, তীব্র আক্রোশের সাথে বলে, ইউ ননসেন্স, শুধুমাত্র তোমার জন্য আজকে আমার গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। তুমি কি ভেবেছো রুদ্র তোমায় ভালোবাসে? ডাজ হি রিয়েলি লাভস ইউ? নো, নেভার। তুমি একজন ফ্যামিলি মেম্বার্স বলে জাস্ট সিম্প্যাথি দেখাচ্ছে, ওর নাথিং এলস। ও তোমাকে ভালোবাসে না। সাফ সাফ একটা মাইন্ড সেভ করে নাও। তোমার মতো মেয়ে ও ডিজার্ভ করে না। তোমার মাঝে কি আছে? নোংরা অপবিত্র হয়ে তুমি কি করে রুদ্রকে একসেপ্ট করো? আমার তো তোমাকে দেখেই হাসি পায়। সাবা মনে মনে ক্ষোভ মিটিয়ে হাসতে নিলে ব্যথায় তার চোখ মুখ কুঁচকে আসে। ঘাড় কাত করে তাকিয়ে দেখে অরিন তার বাহাত মুচড়ে দাঁড়িয়ে আছে। সে তাকাতেই বড় বড় চোখ করে দাঁতে দাঁত পিষে বলে, তোর সাহস তো খুব বেশি, আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে এগুলো বলিস? ভুলটা আই থিঙ্ক আমার নিজের। তোর বেহাইয়াপনা দেখে আমি ঠিক কি একটু হলেও তোকে দেখিয়ে দেওয়া উচিত ছিল। অরিনের সাথে সাথে হাতের চাপ দৃঢ় হলে সাবা আর্তনাদ করে ওঠে। ভেজা চোখে তাকিয়ে বলে, হে ইউ, আমি তোমার সিনিয়র। বেয়াদব মেয়ে হাত ছাড়ো আমার। আমি বেয়াদব না অন্য কিছু তোর থেকে জানতে হবে না। তোর মুখ খুব চলে, এখন হাত পাও কিছু চালিয়ে দেখা, দেখি কেমন পারিস। সত্যি বলতেই এত গায়ে লাগে কেন? তাহলে ওই বোন নিয়ে চলো কি করে রাস্তাঘাটে? যত সব নষ্ট মেয়ে মানুষ। অরিন এক ঝলক রোদের দিকে তাকায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে। দৃষ্টিতে নেই কোনো প্রাণ, চোখ দুটো কেবল টলমটলে অশ্রু ভর্তি, যে কোনো সময় গড়িয়ে পড়বে। অরিন নিজের বাঁ হাতের ব্যাগ নিচে ছুঁড়ে দেয়। বাঁ হাতের মুঠোয় সাবার কাট করে রাখা কাঁধ অব্দি চুলগুলো মুঠোয় নিয়ে চেপে ধরে। ডান হাতে সাবার ধরে রাখা হাতটা সর্বশক্তি দিয়ে মুচড়ে ধরে। চোখের পলকে তাকে ঘুরিয়ে নিচে ফেলে দেয়। হাত ঝাড়া দিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলে, ইউ ডিজার্ভ দিস। তোর জায়গা তোকে দেখিয়ে দিলাম। নেক্সট টাইম সামনে পড়িস না, তাহলে আর হাত পা কোনোটাই আস্ত থাকবে না। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।